আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে একটা নতুন যাত্রা শুরু করতেছি। যাত্রাটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এর। অর্গানিক কেমিস্ট্রির এই যাত্রায় তোমাদেরকে আমি 5-6টা ক্লাসের মাধ্যমে টোটাল অর্গানিক কেমিস্ট্রি A to Z গুছায় দেওয়ার ট্রাই করব। আজকে আমাদের সেই যাত্রার প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক কিছু A to Z শেখার চেষ্টা করব। তো চলো আমরা দেরি না করে অর্গানিক কেমিস্ট্রির যাত্রা শুরু করি। আমরা প্রথমে দেখব অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা কি কি পড়ব। দেখো, প্রথমে আমরা সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক সম্পর্কে জানবো, এখান থেকে প্রশ্ন আসে। কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম দেখব, এখান থেকেও প্রশ্ন আসে। জৈব যৌগের সংকরায়ন নামকরণ, এই দুইটা থেকেও মাস্ট প্রশ্ন আসে। এরপর আসে সমানতা। সমানতা ইটসেলফে বৃহৎ টপিক, অনেক কিছু আছে, এখান থেকে প্রশ্ন হয়। বন্ধন বিভাজন বিকারক, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে এসে আমাদের গোত্রভিত্তিক এই কয়েকটা পার্ট, যেমন অ্যালকেন অ্যালকিন, অ্যালকাইন, হাকেল তত্ত্ব, বেনজিন, বেনজিনের ভিতরে টলুইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন, অ্যামিন, জৈব অ্যাসিড, এগুলোর ভিতরে যা যা প্রয়োজন হবে আমরা প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা করে শিখে ফেলবো। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল একটা আউটলাইন, জৈব অ্যাসিড পর্যন্ত। এই আউটলাইনে আমরা অর্গানিক কেমিস্ট্রি একদম A to Z কভার করবো। সো আমরা দেরি না করে শুরু করি। আমরা আসো প্রথমেই তোমার সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক এই জিনিসটা দেখি। সমগোত্রীয় শ্রেণী মানে কি? সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে একই গোত্রের যারা আছে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে, একই ধর্মের। যেমন ধরো অ্যালকোহল, যত ধরনের অ্যালকোহল আছে সবাই সমগোত্রীয় শ্রেণী, যত ধরনের কার্বক্সিলিক অ্যাসিড আছে সবাই সমগোত্রীয় শ্রেণী। উদাহরণ হিসেবে দেখো, আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, এর সামনে যদি তুমি CH3 দাও তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন যদি তুমি এর চেয়ে বড় একটা অ্যালকোহল নিতে চাও তাহলে দেখো আরেকটা মাঝখানে CH2 আসবে, এইটা হচ্ছে আমার অ্যালকোহলের সংকেত। তাহলে দেখো এই অ্যালকোহল থেকে এই অ্যালকোহলে যদি পার্থক্যকরণ করো, দেখো একটা CH3 মূলক এক্সট্রা আসে। এই যে একটা CH3 মূলক এক্সট্রা আসে, এইটাকে বলে হচ্ছে মিথিলিন মূলক, মিথিলিন মূলক। ঠিক আছে, তাহলে সমগোত্রীয় শ্রেণীতে একটা নির্দিষ্ট গোত্রের মূলকে একাধিক যৌগ যদি আমি নিই, তাদের ভিতরে পরপর দুইটা যৌগের পার্থক্য তৈরি করে কে? মিথিলিন মূলক। ঠিক আছে, এটা কিন্তু MCQতে আসে, এটা মাথায় রাখবা যে সমগোত্রীয় শ্রেণীতে তোমার একাধিক যৌগের পরপর দুইটা যৌগের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে মিথিলিন মূলক। সেম ভাবে ধরো আমি কার্বক্সিলিক অ্যাসিডের কথা যদি বলি, সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের ধরো তুমি যদি প্রথম কার্বন বিশিষ্ট নাও তাহলে CH3COOH, তুমি যদি দ্বিতীয় কার্বন বিশিষ্ট নাও মানে কার্বন মানে অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা 2 করো, তাহলে দেখো একটা মিথিলিন মূলক আসতেছে, COOH হচ্ছে। তুমি যদি তিনটা কার্বন বিশিষ্ট নাও তাহলে দেখো আরো একটা মিথিলিন মূলক এক্সট্রা আসতেছে, তারপরে COOH হচ্ছে। তার মানে এই যে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে যে যৌগগুলো আমরা লিখতেছি, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে এই মিথিলিন মূলক তোমার এক্সট্রা আসে অ্যান্ড এই মিথিলিন মূলকই আমাদের মেইন পার্থক্যটা তৈরি করে। এবার খেয়াল করো, সমগোত্রীয় শ্রেণীর পরে আমরা পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক মানে হচ্ছে তোমার ওই একই গোত্রের যে সমগোত্রীয় শ্রেণী যারা তৈরি করে, মানে যেটা দেখে তুমি চিনবা এরা সমগোত্রীয় শ্রেণীর, তারা হচ্ছে কার্যকরী মূলক। তো বিভিন্ন কার্যকরী মূলকের MCQতে আসে যে কোনটা কি কার্যকরী মূলক। যেমন ধরো আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে অ্যালকিন। এবার খেয়াল করো কার্বনের বাকি হাতগুলো কি এভাবে ফাঁকা থাকবে। অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে, কার্বনের বাকি হাতগুলো ফাঁকা থাকবে। তো একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এরপর আসে হচ্ছে হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন তার মানে কি? অ্যালকেনের সাথে হ্যালোজেন যুক্ত হইতে হবে, এটাকে অ্যালকাইল হ্যালাইডও বলে, এটাকে আমরা RX দিয়ে চিহ্নিত করি, এটাকে হ্যালো অ্যালকেন বলে, মানে হ্যালোজেন এবং অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেনের একটা হাইড্রোজেন তুললে যদি আমি হ্যালোজেন বসাই। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে OH, আর এর সাথে OH হলে সেটাকে অ্যালকোহল বলে। ভাই অ্যালকোহল যখন তুমি নিবা, অ্যালকোহলের ক্ষেত্রে আবার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট কি খেয়াল করো। এই OH মূলক নিছো না, OH মূলকের পাশে যে কার্বন আছে, এই কার্বনের তিনটা হাত থাকে। কয়টা হাত? তিনটা হাত। এই তিনটা হাতে কয়টা হাতে অ্যালকাইল গ্রুপ আছে তার উপর ডিপেন্ড করে ডিগ্রি নির্ধারণ হয়। ধরো আমরা এখানে নিলাম 3 হাতে 3টা আর আছে, 3 হাতে যদি 3টা আর থাকে তখন সেটা 3 ডিগ্রি। যদি 3 হাতে 3টা আর না থেকে 2টা আর থাকে তখন সেটা 2 ডিগ্রি। যদি 2টা আর না থেকে 1টা আর থাকে তখন সেটা 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি মানে হচ্ছে 3টা আর, 2 ডিগ্রি মানে হচ্ছে 2টা আর থাকবে, 1 ডিগ্রি মানে হচ্ছে 1টা আর থাকবে। বুঝতে পারছো? তাহলে কি এই যে অ্যালকোহল যে গ্রুপটা আছে, গ্রুপের পাশে যে কার্বন, এই পাশের কার্বনে কয়টা আর আছে তার উপর ডিপেন্ড করে ডিগ্রি নির্ধারণ হয়। পাশের কার্বনে কয়টা আর আছে তার উপর ডিপেন্ড করে ডিগ্রি নির্ধারণ হয়। সো অ্যালকোহল থেকে MCQ ডিগ্রিতে আসে যে নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল, নিচের কোনটি 1 ডিগ্রি অ্যালকোহল, এভাবে আসে।
এরপর দেখো এর পরের কার্যকরী মূলক হচ্ছে অ্যামিন, আর NH2, আর এর সাথে অ্যালকাইল গ্রুপের সাথে NH2 থাকলে এটাকে বলে অ্যামিন। অ্যালডিহাইড মানে হচ্ছে RCHO, আর এর সাথে CHO থাকলে, বন্ড CHO থাকলে সেটা অ্যালডিহাইড। কিটোন মানে কি, আর এর সাথে CO বন্ড R, মানে RCOR মানে কি, খেয়াল করো বন্ড এরকম CO এই ধরনের মূলক যদি থাকে, বন্ড CO মূলক থাকে, বাকি দুইটা হাতে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, তাহলে এটাকে বলবো আমরা কিটোন। তাহলে কিটোনের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের কাহিনী। এরপর আসে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOOH। বেসিক্যালি এই RCOOH যে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা পাইলাম, এটা সংকেতটা কিভাবে কাজ করে, একটা বন্ড থাকে, বন্ডের উপরে ডাবল বন্ডে O থাকে, তারপরে O, তারপরে H থাকে, এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আসল সংকেত। এই সংকেতটা ব্যবহার করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড লিখি, হ্যাঁ, এবং কার্বক্সিলিক অ্যাসিড আসে। সো এগুলো যদি এমসিকিউতে আসে যেন আমরা পারি। এরপর আসে হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে RCOOR, এটা হচ্ছে অ্যাস্টার, RCOOR। এটা কিভাবে কাজ করে, ওই সেম ভাবে আর নিবা, তারপরে C ডাবল বন্ড O, তারপরে O বন্ড R, এটা হচ্ছে অ্যাস্টার, এভাবে ভাঙা যায়। আচ্ছা, এরপর আছে অ্যামাইড। অ্যামাইড যৌগটা কি, অ্যামাইড যৌগ হচ্ছে এই দেখো এদিকে, আচ্ছা এই যৌগটা ছিল অ্যামিন, অ্যামিন। অ্যামাইড যৌগ হচ্ছে RCONH2। খেয়াল করো কার্বক্সিলিক অ্যাসিডের এই OH কে তুলে দিয়ে যদি আমরা NH2 বসাই তখন এটাকে অ্যামাইড বলে। অ্যামাইডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যামাইডের আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তো যেটা অ্যামাইড এটাকে আমরা অ্যাসিড অ্যামাইডও বলতে পারবো, যেটা অ্যামাইড এটাকে আমরা কি বলতে পারবো, অ্যাসিড অ্যামাইড। ওকে, এরপরে বলছে নাইট্রাইল। এটাকে সায়ানাইড বা নাইট্রাইল বলে। সায়ানাইড বা নাইট্রাইল হচ্ছে RC ট্রিপল বন্ড N, তাহলে সায়ানাইড বা নাইট্রাইল হচ্ছে CN হলে নাইট্রাইল হয়। এরপর আসে হচ্ছে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে RSO3H। SO3H হলে সেটাকে আমরা বলি সালফোনিক অ্যাসিড, সেটাকে কি বলি, সালফোনিক অ্যাসিড। ফেনল কোনটা ভাইয়া, বেনজিনের উপর OH থাকলে সেটাকে ফেনল বলে, মাথায় রাখবো। এটাকে অন্যভাবে লিখি দাঁড়াও, বেনজিন যেটা আছে, বেনজিন নিবা, ফার্স্ট অফ অল বেনজিন নিবা, দেখো এই দাগ দিলা, এই দাগ দিলা, এই দাগ দিলা, এই দাগ দিলা, বেনজিন। বেনজিনের উপর OH থাকলে সেটা হচ্ছে ফেনল। এরপরে বলছে নাইট্রো যৌগ, দেখো বন্ড আর এর পরে NO2 যদি নাও এটাকে বলা হচ্ছে নাইট্রো যৌগ। বন্ড আর এর পরে NO2 যদি নাও এটাকে বলে কি, এটাকে বলে নাইট্রো যৌগ। তাহলে এই হচ্ছে আমার টোটাল কাহিনী। এই যে এগুলো আছে এখানে যা যা লিখছি এই প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশগুলা ভালো করে শিখে নিবা, ওকে, মনে থাকে জানো। আচ্ছা, অ্যালকোহল থেকে বললাম তো এই টাইপের কোশ্চেন আসবে। ওকে, এবার দেখো বলছে, এই দেখো এই যে রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছে, গতবারে আসছে, বলছে আইসোনাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি। তো আইসোনাইট্রাইল মানে হচ্ছে এই নাইট্রাইল যে যৌগটা দেখলাম না, নাইট্রাইল আর তোমার হচ্ছে CN, খেয়াল করো এইটা দেখলাম হচ্ছে আমরা নাইট্রাইল, এটা দেখলাম আমরা নাইট্রাইল। এই নাইট্রাইলে আর C ট্রিপল বন্ড N ছিল, বাট যখনই আইসো বানাবা, আইসো হওয়া মানে আর N ডাবল বন্ড C, আইসো মানে এই N মাঝখানে থাকবে, এই সাইডেও কার্বন, এই সাইডেও কার্বন। তাহলে দেখো আইসোনাইট্রাইলের ক্ষেত্রে এইটা হচ্ছে আইসোনাইট্রাইল, তাহলে এইটা হচ্ছে নরমাল নাইট্রাইল, ঠিক আছে, এইটা হচ্ছে নরমাল নাইট্রাইল, এইটাকে সায়ানাইডও বলে, এইটাকে সায়ানাইডও বলে, এটার আরেকটা নাম হচ্ছে সায়ানাইড, ঠিক আছে, সায়ানাইড। আর যখন আইসো আসবে এটা হচ্ছে আইসো, আইসো হচ্ছে মানে কি, আইসোনাইট্রাইল। এই কথাটার মানে হচ্ছে কি, তোমার নাইট্রোজেন মাঝখানে থাকবে, নাইট্রোজেন মাঝখানে থাকলে আইসো আসবে, এই নাইট্রোজেন মাঝখানে থাকার কারণে আইসো। তাহলে দেখো এখানে আর N ডাবল বন্ড C আসছে, এটাকে বলা হচ্ছে আইসোনাইট্রাইল। কত সালে আসছে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছে। এরপরে বলছে দেখো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি, এটা একটু মাস্ট পড়তে হবে। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, আমরা কিন্তু জৈব যৌগের ইতিহাস এটা পড়ি নাই, তাই না, জৈব যৌগের ইতিহাস পড়ি নাই, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ পড়ি নাই। এই রিলেটেড কিছু ইনফরমেশন প্রত্যেকবার আসে, তোমাকে এই এমসিকিউটা করাইতে যে আমি দেখাই দিচ্ছি। প্রথম কথা, জৈব যৌগের ইতিহাসের ভিতর ফ্রেডরিক উলহার অ্যামোনিয়াম সায়ানাইড NH4CNO এইটাকে সমানুকরণের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট করে। তাহলে প্রথম পরীক্ষাগারে উৎপাদিত জৈব যৌগকে ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে উৎপাদিত প্রথম পরীক্ষাগারে উৎপাদিত জৈব যৌগ। তাহলে এটা কি, প্রথম পরীক্ষাগারে উৎপাদিত জৈব যৌগ, প্রথম জৈব যৌগ যেটা পরীক্ষাগারে আমরা খুঁজে পাইছি, ঠিক আছে, পরীক্ষাগারে
পরীক্ষাগারে খুঁজে পাইছি, এটা হচ্ছে প্রথম জৈব যৌগ ইউরিয়া। এটা কি দিয়ে তৈরি হয়েছে? অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড দিয়ে তৈরি হয়েছে। ওকে, কে তৈরি করছে? ফ্রেডরিক উলহার। এবার খেয়াল করো, এই ইনফরমেশনগুলো জানার পরে তোমাকে জানতে হবে ফুলারিন বলে একটা কার্বনের রূপভেদ আছে। ফুলারিন হচ্ছে C60 হচ্ছে ফুলারিন। এটা কি? এটা হচ্ছে কার্বনের রূপভেদ। এটাকে বলে হচ্ছে কার্বনের রূপভেদ, ঠিক আছে? এমসিকিউ পাবা, ফুলারিন কি বা C16 কি, এটা কি? এটা হচ্ছে কার্বনের রূপভেদ। ওকে, এবার দেখো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে কার্বনের, খেয়াল করো, কার্বনের বহু যোজনী, ঠিক আছে? কার্বনের বহু যোজনী, এটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার প্রথম কারণ। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার প্রথম কারণ হচ্ছে কার্বনের হচ্ছে তোমার বহু যোজনী বা কার্বনের রূপভেদ। এটা লিখতে পারো কার্বনের রূপভেদ, ঠিক আছে? কার্বনের বিভিন্ন রূপ আছে, এটা হচ্ছে এটার কারণে জৈব যৌগের প্রাচুর্যতা দেখা যায়। এছাড়া সমানুতা আছে, এটার কারণে দেখা যায়। তাহলে দেখো আমরা সমানুতা এবং রূপভেদ এই দুইটা কারণে আমরা জৈব যৌগকে প্রচুর পরিমাণে পাই। তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ যদি জিজ্ঞেস করে, এই কয়েকটা জিনিস তুমি বলতে পারবা, এই কয়েকটা জিনিস বললেই হচ্ছে, ঠিক আছে? তাহলে কি? একটা হচ্ছে কার্বনের রূপভেদ, কার্বনের অনেকগুলা রূপ আছে সেটা, এবং প্রাচুর্যতা, এগুলার কারণে জৈব যৌগ অনেক বেশি পাওয়া যায়। তাহলে এখানে আমরা ডি নাম্বারকে কারেক্ট আনসার হিসেবে দাগাতে পারি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত মাথায় রাখবা, এই অংশগুলো একটু মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসলে যেন তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো। ওকে, এবার বলছে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? ভাই আমরা ওই যে একটু আগে বলছিলাম, এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 আসছে। অ্যালকোহলের পাশে যে কার্বন থাকবে সেই কার্বনের দুই হাতে দুইটা আর এক হাতে হাইড্রোজেন যদি থাকে তখন সেটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলবো। ভাই হাইড্রোজেনকে আমরা আলাদাভাবে উল্লেখ করি না, এই জন্য দুইটা হাত যদি এভাবে দেখানো থাকে তার মানে দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। তার মানে খেয়াল করো, এই যে CH এর দুই হাতে দুইটা ফাঁকা হাত দেখানো মানে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এটাই হচ্ছে আমাদের 2 ডিগ্রি। মনে থাকবে? এইভাবে আমরা জিনিসটা চিন্তা করব। এরপরে আসো আমাদের আজকের ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট, সেটা হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। মানে কার্যকরী মূলক যখন আমরা নিব তখন কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা কম, কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা কম, এটাকে বলে অগ্রগণ্য ক্রম। তো অগ্রগণ্য ক্রমের এই যে লিস্টটা আমি করছি, এটা একটু তোমাকে মুখস্থ করার টেকনিক শেখাবো। প্রথমেই মাথায় রাখতে হবে কার্যকরী মূলকের ভিতরে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, RCOOH, এটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। তার মানে কোথাও যদি কার্বক্সিলিক অ্যাসিড দেখা হয় তাহলে সেটাকে নাম্বার 1-এ রাখতে হবে। তাহলে দেখো COOH কার্যকরী মূলক সবচেয়ে বেশি সক্রিয়। এরপরে দেখো সালফোনিক অ্যাসিড মানে RSO3H, ঠিক আছে? সালফোনিক অ্যাসিড, এই যে সালফোনিক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে এর পরবর্তী সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলক। তাহলে দেখো SO3H এটা হচ্ছে এর পরবর্তী সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলক। তারপরে বলছে দেখো অ্যাসিড হ্যালাইড মানে RCOX। দেখো OH তুলে দিয়ে আমি হ্যালোজেন যদি বসাই তখন সেটাকে অ্যাসিড হ্যালাইড বলে, তো এটা বলে হচ্ছে COX। তাহলে দেখো COOH, SO3H, COX, কক্স। ওকে, তাহলে বুঝতে পারছো? নাম্বারিং করলে আমরা দেখতে পাচ্ছি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এইবার খেয়াল করো পরবর্তীতে অ্যাসিড অ্যামাইড, OH তুলে দিয়ে এই জায়গায় NH2 বসালে অ্যামাইড। খেয়াল করো তো আমরা প্রথমে 4 ধরনের 4টা অ্যাসিড নিলাম না? খেয়াল করো আমরা 4 ধরনের 4টা অ্যাসিড নিছি, CONH2, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 ধরনের 4টা অ্যাসিড নিছি আমরা প্রথমেই, 4 ধরনের 4টা অ্যাসিড, 4টা অ্যাসিডের সক্রিয়তা সবচেয়ে বেশি। এখন যদি তোমাকে বলে নিচের কোনটি সবচেয়ে বেশি সক্রিয়, যে কোনো এই 4টার ভিতরে যে কোনো একটা অ্যাসিড যদি উপস্থিত থাকে বাকি 3টা না থাকে তখন অ্যাসিডকে তুমি দাগাবা। যদি 4টাই উপস্থিত থাকে তাহলে 4টার ক্রম জানতে হবে, যদি 4টা উপস্থিত না থাকে একটা থাকে তার মানে বাকি সবার চেয়ে এরা বেশি সক্রিয়, মাথায় রাখবা। তাহলে অ্যাসিড আমাদের প্রথমে থাকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করো এর পরপরই আসে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন।
তাহলে কিটোন এবং অ্যালডিহাইডের মাঝখানে অ্যালডিহাইড বেশি সক্রিয়, তারপরে কিটোন, অ্যালডিহাইড বেশি সক্রিয় তারপরে কিটোন। ভাইয়া অ্যালডিহাইড কিটোন এবং অ্যাসিড এর মাঝখানে আমাদের সায়ানাইড বা নাইট্রাইল যে যৌগ আছে স্যান্ডউইচের মতো মাঝখানে আছে, তাহলে অ্যালডিহাইড কিটোনের মাঝখানে কে আছে? সায়ানাইড বা নাইট্রাইল। তাহলে সায়ানাইড বা নাইট্রাইল অ্যাসিডের ঠিক পরে অ্যালডিহাইড কিটোনের আগে, অ্যাসিডের ঠিক পরে অ্যালডিহাইড কিটোনের আগে। এমসিকিউতে খুব আসে, এই তিনটার ভিতরে কম্পারিজন খুব আসে, সায়ানাইড বা নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন থাকে, ঠিক আছে? সো অ্যালডিহাইড কিটোন, সায়ানাইড বা নাইট্রাইল, এই পাশাপাশি যেই ক্রমটা আছে এটা একটু মাথায় রাখবা। এরপর দেখো অ্যালকোহল, অনেকে আমরা অ্যালকোহলের জন্য ভুল করি, অ্যালকোহলকে এর মাঝখানে ঢুকাই দিই, বাট মাথায় রাখতে হবে অ্যালডিহাইড কিটোনের পরে যে অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোনের পরে যে অ্যালকোহল, তারপরে যে অ্যামিন, তারপরে কে? তারপরে যে অ্যামিন, এই হচ্ছে আমাদের তোমার মোটামুটি ক্রম। এরপরে যে খেয়াল করো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এটাকে অ্যালকিন মানে 2 বন্ধন, অ্যালকাইন মানে 3 বন্ধন, অ্যালকেন মানে 1 বন্ধন, এটাকে আমি বলি 2 3 1, 2 3 1। তাহলে দেখো অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে অ্যালকিন হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। এইটা হচ্ছে আমার তোমার কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। এই শখটা অনেক বেশি প্র্যাকটিস করবা, বিশেষ করে মনে রাখবা 4 ধরনের অ্যাসিড এবং সায়ানাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন সম্পর্কে, এই কয়েকটা মাস্ট। এরপরে মনে রাখবা অ্যালকোহল এবং অ্যামিন, এরপরে মনে রাখবা অ্যালকোহল এবং অ্যামিন, তারপরে 2 3 1, 2 3 1। সো এটাকে তুমি একবারে মুখস্থ করতে গেলে পারবা না, সেগমেন্ট সেগমেন্ট করতে হবে। প্রথমে 4টা অ্যাসিড মুখস্থ করতে হবে, তারপর এই অ্যাসিডের সাথে সায়ানাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন মুখস্থ করতে হবে। সায়ানাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন মুখস্থ হওয়ার পর এরপরে মনে রাখতে হবে অ্যালকোহল, অ্যামিন, অ্যালকোহল, অ্যামিন, তারপরে 2 3 1। সো আলাদা আলাদা মুখস্থ করবে, আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আমার মতো অন্য কাউকে বুঝাবা, আমি যেভাবে তোমাকে বোঝাচ্ছি না, আমার মতো অন্য কাউকে বুঝাবা, অন্য কাউকে বুঝাইলে দেখবা ইজিলি জিনিসটা আস্তে আস্তে নিজের ভিতরে অ্যাডাপ্ট করা শুরু করতেছো এবং পারতেছো, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো আমরা জৈব যৌগের সংকরায়ন শিখবো। ভাইয়া জৈব যৌগের সংকরায়ন এমন একটা স্পট যেখান থেকে আমাদের মাস্ট কোশ্চেন হয়। জৈব যৌগের সংকরায়ন এমন একটা স্পট যেখান থেকে মাস্ট কোশ্চেন হয়, মাস্ট কোশ্চেন হয়। সো জৈব যৌগের সংকরায়ন আমাদের মাস্ট শেখা লাগবে। এবার আসো জৈব যৌগের সংকরায়ন থেকে কি কি টাইপের প্রশ্ন হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি। জৈব যৌগে আমরা বেসিক্যালি CH3 CH2 ডাবল CH3 CH2 এরকম যৌগ দেখি না, তারপর হচ্ছে CH2 CH ডাবল বন্ড CH2 এরকম যৌগ দেখি না। তো এই যে যৌগগুলো আছে এই যৌগের ভিতরে ভাইয়া কখনো কখনো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কখনো কখনো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, কখনো কখনো কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এই যৌগটা যেমন CH3 বন্ড CH3, তাই না? ডাবল বন্ডের ক্ষেত্রে CH2 বন্ড CH2, ট্রিপল বন্ডের ক্ষেত্রে CH বন্ড CH। এগুলো কিন্তু এক একটা যৌগ। এই যে এক একটা যৌগ নিলাম, আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারে শিখেছিলাম, মনে করে দেখো যে এখানে স্টেরিক নাম্বার কনসেপ্টের মাধ্যমে কি করা যায়, স্টেরিক নাম্বার কনসেপ্টের মাধ্যমে সংকরায়ন বের করা যায়। অ্যাকর্ডিং টু স্টেরিক নাম্বার কনসেপ্ট আমাদের লাগবে সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন। এখানে খেয়াল করে দেখো এই কার্বনটাতে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, এদিকে 3টা হাইড্রোজেনের সাথে 3টা বন্ধন আছে, এদিকে একটা বন্ধন আছে, একক বন্ধন সবাই সিগমা বন্ধন। তার মানে এই কার্বনে সিগমা বন্ধন 4টা, লন পেয়ার 0, স্টেরিক নাম্বার 4। 4 হলে আমাদের অরবিটাল কয়টা হবে? 4টা, একটা S 3টা P, তার মানে sp3 সংকরায়ন আসবে। এই জায়গায় যদি খেয়াল করো স্টেরিক নাম্বার কনসেপ্ট অনুযায়ী এখানে একটা সিগমা একটা পাই আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেনে 2টা সিগমা, এখানে একটা সিগমা, টোটাল সিগমা 3টা, লন পেয়ার 0, তাহলে স্টেরিক নাম্বার কত? 3। তাহলে তুমি বলবা ভাই পাই বন্ধন কই গেল? ভাই পাই বন্ধন সংকরায়নে কখনোই অংশগ্রহণ করে না, মাথায় রাখতে হবে পাই বন্ধন কখনোই সংকরায়নে অংশগ্রহণ করে না। যেহেতু পাই বন্ধন কখনোই সংকরায়নে অংশগ্রহণ করে না, সেই জন্য আমরা এখানে সংকরায়ন কি পাবো? sp2 সংকরায়ন পাবো। সংকরায়ন কি পাবো? sp2 সংকরায়ন। বুঝতে পারছো? এবার দেখো পরবর্তী অংশ, এখানে দেখো CH ট্রিপল বন্ড CH, এই পার্টটার দিকে যদি তাকাই একটা সিগমা বন্ধন আছে, তাই না? একটা সিগমা বন্ধন, খেয়াল করো একটা সিগমা বন্ধন, এই যে একটা সিগমা বন্ধন, এদিকে একটা সিগমা বন্ধন, এই জায়গায় একটা সিগমা বন্ধন, 2টা আছে পাই বন্ধন। ভাইয়া 2টা পাই বন্ধন আমাদের সংকরায়নে অংশগ্রহণ করে না, 2টা পাই বন্ধন আমাদের সংকরায়নে অংশগ্রহণ করে না। তাহলে সংকরায়নে অংশগ্রহণ করবে কয়টা? 2টা সিগমা বন্ধন, লন পেয়ার 0, তার মানে এখানে 2 আসবে তোমার স্টেরিক নাম্বার, সংকরায়ন হবে হচ্ছে sp। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে
এবার এখানে মাথায় রাখতে হবে, এখানে মাথায় রাখার মতো জিনিস হচ্ছে যখন আমাদের sp3 সংকরায়ন হচ্ছে, যখন আমাদের sp3 সংকরায়ন হচ্ছে তখন কার্বন কার্বন এই যে মাঝখানে বন্ড আছে না, এই বন্ডের দৈর্ঘ্য হচ্ছে 0.154 ন্যানোমিটার। এটা মাস্ট মুখস্থ করতে হবে, আমি এটা সাইড করে লিখে দিই। কার্বন কার্বন একক বন্ধন, তখন আমাদের বন্ধন দৈর্ঘ্য 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন দ্বিবন্ধন, তখন আমাদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন ত্রিবন্ধন, তখন আমাদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.120 ন্যানোমিটার। 0.120 ন্যানোমিটার। এই যে সংকরায়নের ক্ষেত্রে কোন বন্ধনে বন্ধন দৈর্ঘ্য কত, ভাইয়া এমসিকিউ এর জন্য মহা হটস্পট। কি পরিমাণে যে আসে তুমি এটা, তোমাকে এটা বলে বুঝাইতে পারবো না। এবার এখানে আকৃতিও কিন্তু আসে, যেমন ধরো sp3 মানে চতুস্তলকীয়, এইটা মানে কি বলতো, এইটা মানে হচ্ছে আমাদের কি আসবে, সমতলীয় ত্রাইগোণাকার বা সমতলীয় ত্রিভুজ আকৃতি। এইটা কি, এটা হচ্ছে সরল রৈখিক আকৃতি আসবে। আকৃতিও জিজ্ঞেস করতে পারে, বাট খুব একটা গুরুত্বপূর্ণ না। এই পর্যন্ত তুমি যদি বুঝতে পারো তাহলে মোটামুটি এই টাইপের সংকরায়ন রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসবে সবই তোমার পারার কথা। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া এই কয়েকটা তো বুঝলাম, যদি এরকম কিছু উল্টাপাল্টা দেয়, উল্টাপাল্টা বলতে কি বুঝাচ্ছেন, দেখো উল্টাপাল্টা বলতে বুঝাচ্ছি, সাপোজ ধরো এরকম দিল আর CH2 COOH, এই যৌগের সংকরায়ন বের করো। তো এই যৌগের এই জায়গায় যে কার্বনটা আছে, এই কার্বনের সংকরায়ন বের করতে গেলে আমাকে এই কার্বনটার দিকে খেয়াল করতে হবে। কার্বনের এই সাইডে একটা হাত, উপরে ডাবল বন্ড আছে, এই সাইডে O, এই সাইডে H আছে। খেয়াল করো, এই কার্বনের সংকরায়ন যদি বের করতে চাও, একটা সিগমা একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা। তো খেয়াল করো, এই কার্বনে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, একটা পাই বন্ধন আছে, তিনটা সিগমা আছে। তাহলে আলটিমেটলি স্টেরিক নাম্বার 3 হলে sp2। তুমি যে কোনোটা বের করতে পারবা। তুমি যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে আমার ডিটেল সংকরায়ন শিখে থাকো, আমি যেখানে সংকরায়ন ডিটেল শেখাইছিলাম, তাহলে তুমি যে কোনোটা বের করতে পারবা, যে কোনোটা। আর ওখানেও আমি কিন্তু জৈব যৌগের সংকরায়ন আলাদা করে দেখাইছি, তাই না? তাহলে এখানে আমার আলাদা করে দেখানোর দরকার নাই, তারপরেও দেখাই দিলাম, কারণ এখান থেকে স্পেসিফিক ভাবে প্রশ্ন আসে এই জন্য, এবং এই বন্ধন দৈর্ঘ্যগুলা থেকে প্রশ্ন আসে, সো মাথায় রাখবা। ওকে, এবার আসো জৈব যৌগের সংকরায়নের ক্ষেত্রে, যে স্লাইডগুলো নিছি সব এক স্লাইডেই দেখাই দিছি না, এক স্লাইডে গিজিমিজি করে দেখাই ফেলছি। আচ্ছা, এবার ধরো আমি একটু উদাহরণ দিই। ধরো আমাকে এরকম বললো CH3 CH2 CH ডাবল বন্ড CH CH বন্ড CHO। তো এই যৌগের কার কি ধরনের সংকরায়ন, এটা তোমাকে জিজ্ঞেস করছে, কার কি ধরনের সংকরায়ন। এই কার্বনে দেখো সবগুলা সিগমা বন্ড, 4টা সিগমা বন্ড, তাহলে স্টেরিক নাম্বার কত, 4। বন্ধন কি আসবে, sp3। তাহলে এখানে বন্ধন কোণ কত, 154, বন্ধনের দৈর্ঘ্য কত, 154 ন্যানোমিটার। এটাকে খেয়াল করো, 1 2 3 4, 4টা সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন হলে স্টেরিক নাম্বার 4, আবারও sp3, তাই না? তাহলে প্রশ্ন করলে পারবো না। এটার ক্ষেত্রেও কার্বন কার্বন বন্ধন 154 ন্যানোমিটার। এইটার ক্ষেত্রে দেখো একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, তাহলে স্টেরিক নাম্বার 3, একটা পাই বন্ধন আছে। তাহলে এখানে আমার sp2 আসবে, বা sp2 আসলে এই জায়গাতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত আসবে, 0.134 ন্যানোমিটার। এটা কিন্তু কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, এটা কিন্তু কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, মাথায় রাখতে হবে। এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এদিকে একটা সিগমা, এদিকে একটা পাই, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, তাহলে টোটাল সিগমা 3টা, তাহলে sp2 আসবে। তাহলে এইটারও কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 134 ন্যানোমিটার। লাস্টেরটার দিকে যদি খেয়াল করো, এই লাস্টেরটাই কার্বনের সাথে এদিকে একটা হাইড্রোজেন আছে, ডাবল বন্ড অক্সিজেন আছে। তো খেয়াল করলে দেখবা একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, একটা পাই আছে। তাহলে আবারও আমার, তাহলে 3টা সিগমা হলে স্টেরিক নাম্বার 3, এখানেও আমার sp2 আসতেছে। sp2 আসলে এখানেও আমার 134 ন্যানোমিটার। বুঝতে পারছো? এইভাবে আমাদের জিনিসপত্রগুলো ব্যাখ্যা শিখতে হবে। তো আমাদের জিজ্ঞেস করবে যে এই যৌগের বাম দিক থেকে তোমার হচ্ছে যে ইয়া বের করো, সংকরায়ন বের করো। তাহলে দেখো sp3 sp3 sp2 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 বাম দিক থেকে বের করতে বলছে। ডান দিক থেকে বের করতে বললে, দেখো এটা ডান দিক, তাই না? ডান দিক থেকে বের করতে বললে sp2 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 sp3 sp3, বাম দিক থেকে বের করতে বললে এইটা। সো আমাদের বাম এবং ডান দিক থেকে যদি আমাদের কখনো এভাবে সংকরায়ন বের করতে বলে, আমরা এদিক থেকে ওদিক থেকে বের করতে পারবো না, বের করতে পারতে হবে এবং শিখতে হবে। ওকে, গ্রেট। এছাড়া জৈব যৌগের সংকরায়নের ক্ষেত্রে আরেক ধরনের যৌগ আছে, যেমন ধরো আমাদের বেনজিন। বেনজিনের ক্ষেত্রে
আমাদের সংকরায়ন বের করতে বলতে পারে। তো দেখো বেনজিনে এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল, এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এই প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, তাহলে আমার 4টা করে হাত ফিল আপ হয়। আমার কয়টা করে হাত ফিল আপ হয়? 4টা করে হাত ফিল আপ হয়। তার মানে দেখো তো আমরা যদি এখানে সিগমা বন্ধন কাউন্ট করি আর পাই বন্ধন কাউন্ট করি, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই পাচ্ছি না? পাই পাচ্ছি আমরা টোটাল 3টা। এবার সিগমা কাউন্ট করো, সিগমা কাউন্ট করলে বুঝবা, পাই 3টা পেয়ে গেছে। এবার সিগমা কাউন্ট করলে বুঝবা, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, 10টা, 11টা, তারপর হচ্ছে 12টা। তাহলে টোটাল সিগমা পাচ্ছি আমি 12টা আর পাই পাচ্ছি কয়টা? 3টা, এখান থেকে কাউন্ট করে। তাহলে এটা কি? এটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু বেনজিন। তাহলে বেনজিনের ক্ষেত্রে সিগমা এবং পাই যদি কাউন্ট করতে বলে তাহলে আমি পারবো কিনা। এবং যে কোনো একটা কর্নারে যদি তোমাকে সংকরায়ন বের করতে বলে, যেমন ধরো এই কর্নারে সংকরায়ন বের করতে বললো, এই কর্নারে সংকরায়ন আসবে হচ্ছে sp2। কেন sp2 হওয়ার পিছনের রিজন হচ্ছে এই কোণাতে একটা আমার পাই বন্ধন আছে। এই কর্নারে সংকরায়ন কি? sp2। যে কোনো কর্নারে সংকরায়ন বের করতে চাও sp2 আসবে, যে কোনো কর্নারে সংকরায়ন বের করতে চাও sp2 আসবে। এবং এই জায়গাতে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য, এটা আমার 0.139 ন্যানোমিটার, এটা মাথায় রাখতে হবে। 0.139 ন্যানোমিটার। আগেরটা কিন্তু ডাবল বন্ডে 134 ছিল, বাট বেনজিনের ক্ষেত্রে 139 ন্যানোমিটার আসে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। খেয়াল করছো? ক্লিয়ার করতে পারছি। এবার খেয়াল করো, যা যা পড়াইলাম এই জায়গা থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রশ্ন আসছে সাস্টে 24-25-এ, দেখো গত বছরের প্রশ্ন আসছে, ইথানল এবং ইথাইনের কার্বন পরমাণু সংকরায়ন বের করো। প্রথমে আসে হচ্ছে ইথেন মানে CH3 বন্ড CH3, তাহলে কি আসবে? sp3 আসবে, কারণ সব সিঙ্গেল বন্ড। ইথিন CH2 ডাবল বন্ড CH2, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে sp2 আসবে। ইথানল CH3 CH2OH, ভাইয়া ইথানলের ক্ষেত্রে কোনো ডাবল বন্ড নাই, তাহলে এখানে যে কোনো কার্বনে যদি আমি নিই এইটা sp3 আসবে। ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH, ট্রিপল বন্ড থাকলে sp হয়। তাহলে খেয়াল করো sp3 sp2, খেয়াল করো sp3 sp2, তারপরে আবার sp3, তারপরে sp, তার মানে আমাদের সি নাম্বার আসে কারেক্ট আনসার। সাস্টে কি কঠিন প্রশ্ন করে? ভাইয়া বেসিক থাকলে কোনো কিছুই কঠিন না, বেসিক থাকলে কোনো কিছুই কঠিন না। তুমি বেসিক আছে, তুমি পারছো, প্রশ্ন যাই করুক তুমি পারছো, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, পরবর্তীতে আসো। পরবর্তীতে বলছে এই যে যৌগ, এই যৌগে কার্বন পরমাণু সমূহের সংকরণ কি ধরনের? ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে। ভাই খুব সিম্পল, মানে খুব কঠিন নাকি? খুব কঠিন না, সিম্পল। দেখো এই কার্বনে একটা ডাবল বন্ড আছে, তাহলে স্টেরিক নাম্বার কত? 3, কারণ সিগমা বন্ধন 3, তাহলে আমার এখানে sp2 আসবে। এই কার্বনেও সেম ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড থাকলে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা sp2। এই কার্বনের ক্ষেত্রে দেখো 1 2 3, তিনটা সিগমা sp2। এই কার্বনের ক্ষেত্রেও দেখো 1 2 3, তিনটা সিগমা sp2। তাহলে এখানে সংকরায়ন দেখো সবগুলা কার্বনেই sp2 আসতেছে। sp2 আসলে আমার সি নাম্বার আসে হচ্ছে কারেক্ট আনসার। ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে। খুব কঠিন? খুব কঠিন না, সিম্পল জিনিস, জাস্ট মাথায় রাখতে হবে। পরে বলছে দেখো CH3 CH ডাবল বন্ড CH2, হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম এবং দ্বিতীয় কার্বনে কি কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যাবে? প্রথম এবং দ্বিতীয় কার্বনে কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে এইটা হচ্ছে আমার বাম দিক, এবং প্রথম এবং 2 নাম্বার কার্বন আমার খুঁজে বের করতে বলছে। প্রথম কার্বনে দেখো কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড থাকলে sp3। এখানে দেখো আমার ডাবল বন্ড আছে না? ডাবল বন্ড থাকলে আমার দেখো একটা ইয়া কমে যাবে, পাই বন্ধন একটা হয়ে যাওয়ার কারণে একটা সিগমা বন্ধন কমে যাবে। সিগমা বন্ধন কয়টা আসবে? 1 2 3 আসলে আমার sp2 সংকরায়ন হবে। তাহলে বাম দিক থেকে sp3 sp2 আসতেছে না? sp3 sp2 আসতেছে, সিম্পল জিনিস, বুঝতে পারছো? তাহলে সংকরায়ন রিলেটেড যদি প্রশ্ন সলভ করতে বলে আমরা পারবো কিনা? একদম সিম্পল, সংকরায়ন রিলেটেড প্রশ্ন সলভ করতে বললে পারবো। এরপরে আসে আমাদের আজকের ক্লাসের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, নামকরণ। এরপরে কি আসে আমাদের আজকের ক্লাসের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট জিনিস, নামকরণ। এখন আমরা নামকরণে ঢুকে যাবো আস্তে আস্তে। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখছি প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে। আজানের ব্রেকের পরে চলো আমরা আবার শুরু করি। আমাদের এখানে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে প্রথমেই যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের একদম বেসিক। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে জৈব যৌগের নামকরণ আমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো আমাদের এখানে প্রিফিক্স লেখা আছে, তাই না? তারপরে লেখা আছে রুট ওয়ার্ড, তারপরে লেখা আছে সাফিক্স।
সো প্রিফিক্স কি, রুট ওয়ার্ড কি, সাফিক্স কি। আমরা যে কোনো একটা জৈব যৌগ নিলাম, ধরো একটা জৈব যৌগের বেসিক কাঠামো নিলাম, CH3 CH2 CH, এখানে ধরো OH আছে, তারপরে এই জায়গাতে CH, এখানে ধরো একটা CH3 আছে, তারপরে ধরো এখানে আমাদের CH2 আছে, CH3 আছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইটা একটা বড় জৈব যৌগ, তাই না, একটা বড় জৈব যৌগ। ভাইয়া এই যে এত বড় জৈব যৌগ, এই জৈব যৌগটার নামকরণ করতে গেলে এই টোটাল জৈব যৌগকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ। পূর্বপদ, পূর্বপদ মানে কি, যারা প্রথমে বসবে। এইটা মানে কি, এটা হচ্ছে যারা প্রথমে বসে, ঠিক আছে। এরপরে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড মানে হচ্ছে মেইন শব্দ, মেইন শব্দ বা মূল শব্দ, মূল পদ, ঠিক আছে, মূল পদ যেটা আমাদের মাঝখানে বসবে। আর সাফিক্স মানে যেটা হচ্ছে শেষে বসে। সাফিক্স মানে কি, সাফিক্স মানে হচ্ছে যেটা শেষে বসে। তাহলে সাফিক্স হচ্ছে আমাদের শেষে বসে যারা, তারা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রিফিক্স কারা আর সাফিক্স কারা। প্রিফিক্স এবং সাফিক্স যদি আমাদের চিন্তা করতে হয়, প্রিফিক্স হচ্ছে সমস্ত পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কারা পার্শ্ব শিকল। যারা পার্শ্ব শিকল মানে পাশের শিকল আকারে থাকে তাদেরকে আমরা, যারা পার্শ্ব শিকল তাদেরকে আমরা কি বলি, প্রিফিক্স বলি, এবং তারা সবাই প্রথমে বসে। এবং শেষে কারা বসে, সাফিক্স। সাফিক্স কারা ভাইয়া, সাফিক্স হচ্ছে আমাদের কার্যকরী মূলক, কার্যকরী মূলক। তাহলে আমাদের প্রথমেই খুঁজতে হবে যে এই জৈব যৌগে কার্যকরী মূলক কে আছে। তো খেয়াল করো এখানে জৈব যৌগ আমি দেখতেই পাচ্ছি কার্যকরী মূলক একটাই আছে, সেটা হচ্ছে OH। একাধিক থাকলে অগ্রগণ্য ক্রম দেখছি না, অগ্রগণ্য ক্রম অনুযায়ী আমরা একটা কার্যকরী মূলক নির্ধারণ করব। অগ্রগণ্য ক্রম অনুযায়ী আমরা একটা কার্যকরী মূলক নির্ধারণ করব যদি একাধিক থাকে। একাধিক থাকলে প্রথমে যেটা নির্ধারণ করব সেটা ছাড়া বাকি সব কার্যকরী মূলকগুলো পার্শ্ব শিকল হয়ে যাবে, তাহলে তারা আবার প্রিফিক্সে চলে আসবে। তাহলে সাফিক্স মানে যেটা আমাদের মেইন কার্যকরী মূলক সেটা। তাহলে এখানে দেখো অ্যালকেন আছে আর OH আছে, তাহলে OH আমাদের কার্যকরী মূলক। ভাই OH যদি কার্যকরী মূলক হয় তাহলে এটা আমাদের শেষে যে বসবে, বাকি সবাই কি পার্শ্ব শিকল না। এবার খেয়াল করো পার্শ্ব শিকল হিসেবে এই অংশগুলো আছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি CH3 আছে, CH3 পার্শ্ব শিকল। তাহলে আমার মিথাইল যে মূলকটা আছে এটা আমার পার্শ্ব শিকলে চলে আসবে। পার্শ্ব শিকল আসলে এবার বলবো ভাই রুট ওয়ার্ড কে যাবে। রুট ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে প্রধান শিকল নির্বাচন করতে হয়, পার্শ্ব শিকল এবং প্রধান শিকল আলাদাভাবে নির্বাচন করতে হয়। OH হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক নির্ধারণের পরপরই আমাদের যাইতে হবে কোথায়, প্রধান শিকল এবং পার্শ্ব শিকলে। প্রধান শিকল হিসেবে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট একটা শিকল আছে, 6 কার্বন বিশিষ্ট। এই যে ভাই 6 কার্বন বিশিষ্ট শিকল যেটা আছে এটা হচ্ছে প্রধান শিকল। এই প্রধান শিকলে কার্বন সংখ্যা দিয়ে আমরা মূল পদ বা রুট ওয়ার্ড নির্ধারণ করি। তাহলে দেখো মূল পদ বা রুট ওয়ার্ড এটা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা, প্রধান শিকলে কার্বন সংখ্যা এইটা নির্ধারণ করে, কার্বন সংখ্যা। তাহলে এই পেজে তুমি জাস্ট কি পড়বা, এই পেজে প্রথমে পড়বা যে পার্শ্ব শিকলে যা যা থাকবে তারা সবাই প্রিফিক্স, প্রধান শিকলে কার্বন সংখ্যা হচ্ছে সাফিক্স, এই রুট ওয়ার্ড, আর সাফিক্স হিসেবে কার্যকরী মূলক বসে। এই জিনিসটা পড়বা, এই জিনিসটা পড়া বা এই জিনিসটা বোঝার জন্যই তোমাকে এই পেজটা আমি লিখে দিলাম, এই পেজটা আমি সুন্দর মতো গোছাই দিলাম। এইবারটা এই পেজের পরে যে আমরা এখন খুব ভালো মতো প্রত্যেকটা জিনিস শিখবো, প্রত্যেকটা জিনিস শিখবো এখন খুব ভালো মতো। নামকরণের জন্য স্পেসিফিক কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি নামকরণ একদম পানির মতো ইজি ওয়েতে পারবা, একদম পানির মতো ইজি ওয়েতে পারবা। আমরা অনেক হাই কোয়ালিটির নামকরণে যাব না, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির নামকরণে যাব না, আমরা নর্মাল যে কোনো নামকরণ যেন পারি এবং প্র্যাকটিস করতে করতে আমরা নামকরণ শিখে ফেলবো। নামকরণ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি বেসিক নিয়ম জানার পরে যদি তুমি একটু 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 করে প্র্যাকটিস শুরু করো, প্র্যাকটিস করে যদি তুমি এটা চর্চায় রাখতে পারো, ঠিক আছে, তাহলে তুমি নামকরণ পারবা। আমার যেটা মনে হয়, আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, তুমি নামকরণের বেসিক নিয়ম শেখার পরে যদি 20টা মতো নামকরণ প্র্যাকটিস করতে পারো তাহলেই তোমার আর একটাও বাদবে না। আমাদের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংকেই তোমার মোটামুটি 25 থেকে 28টা মতো নামকরণ দেয়া আছে, ঠিক আছে, বা আরো বেশি দেয়া থাকতে পারে। এই যে 28টা বা 30টা মতো নামকরণ আছে, এগুলা প্র্যাকটিস করলে এর ভিতর থেকেই কমন চলে আসে, এর ভিতর থেকে টাইপ কমন আসে, ঠিক আছে, এগুলাই সব কভার করে। তো ওই কয়টা করলেই হচ্ছে। প্রথমে আসো, প্রথমে বলছে অগ্রগণ্য ক্রম অনুসারে কার্যকরী মূলক নির্ধারণ, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ।
প্রথম স্টেপেই আমরা যেটা করব যে কোনো একটা জৈব যৌগ দেখলে সেখানে কার্যকরী মূলক অনুসারে কে আমাদের আসল কার্যকরী মূলক, অগ্রগণ্য ক্রম অনুসারে কে আমাদের আসল কার্যকরী মূলক সেটা নির্ধারণ করতে হবে। তাহলে ধরো আমরা যদি দেখার চেষ্টা করি, এই যৌগটার নামকরণের ক্ষেত্রে প্রথমে আসবে প্রিফিক্স, তারপরে রুট ওয়ার্ড, তারপরে আসবে হচ্ছে সাফিক্স। সো এখানে খেয়াল করলে দেখবা এই জায়গাতে ক্লোরিন আছে, মিথাইল গ্রুপ আছে, আর এখানে ডাবল বন্ড আছে। ভাইয়া ডাবল বন্ড যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন যদি থাকে তাহলে এখানে আমাদের কার্যকরী মূলক কি হবে ভাইয়া? অ্যালকিন। অ্যালকিন যতগুলো আছে তার ভিতরে অ্যালকিন হবে আমাদের কার্যকরী মূলক। তাহলে আমাদের পার্শ্ব শিকলে কে কে যাবে ভাইয়া? খেয়াল করো, এই মিথাইল গ্রুপ আর এই ক্লোরিন এবং মিথাইল গ্রুপ এই দুইটা যাবে আমাদের পার্শ্ব শিকলে, এই দুইটা যাবে আমাদের পার্শ্ব শিকলে। পার্শ্ব শিকল বাদ দিয়ে পরবর্তী কাজ হচ্ছে দীর্ঘতম শিকল নির্বাচন। তার মানে কার্যকরী মূলক নির্বাচনের পরেই আমাদের দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে। তাহলে দীর্ঘতম শিকলকে খেয়াল করো, এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট এটা হচ্ছে দীর্ঘতম শিকল। এই দীর্ঘতম শিকল আমাদের নির্বাচন করতে হবে। এই দীর্ঘতম শিকল অনুসারে আমাদের হবে রুট ওয়ার্ড আসবে। রুট ওয়ার্ডের ক্ষেত্রে মাথায় রাখবো, এই সাইডে একটু মাথায় রাখবো, রুট ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, রুট ওয়ার্ডের ক্ষেত্রে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে রুট ওয়ার্ড হয়। যেমন 1 হলে মিথ, ঠিক আছে, 2 হলে ইথ, এটা হচ্ছে রুট ওয়ার্ড, 3 হলে প্রোপ, তাই না, 4 হলে বিউট, আমরা শিখছি না 9 10 এটা, 5 হলে পেন্ট। এইটা যদি এখন তোমাকে শেখানো লাগে তাহলে হচ্ছে খুবই বিপদে আছো তুমি। 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, এইগুলো আমাদের রুট ওয়ার্ড। তো সেই রুট ওয়ার্ড লাগবে। তো ধরো রুট ওয়ার্ড লাগলো, প্রথমে আমি অগ্রগণ্য ক্রম অনুসারে কার্যকরী মূলক নির্ধারণ করলাম, কার্যকরী মূলক নির্ধারণ শেষ। এরপরে আমার দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে। সেম ভাবে আমি যদি একটু এইটাই দেখি, এখানে খেয়াল করো, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে দেখো বন্ড CHO আছে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড এবং বন্ড CHO দুইটা জিনিস আছে না, এই দুইটা জিনিসের ভিতরে কে আমাদের কার্যকরী মূলক হবে? আমরা জানি অ্যালডিহাইড কিটোন উপরে থাকে, 2 3 1, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নিচে থাকে। তার মানে এখানে আমাদের কার্যকরী মূলক কে আসবে? কার্যকরী মূলক হচ্ছে এটা CHO, তাহলে সাফিক্সে CHO বসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এরপরে পার্শ্ব শিকলে কে যাবে? আমরা দেখতে পাচ্ছি পার্শ্ব শিকলে আমাদের একটা ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটা প্রিফিক্সে যাবে। এবার আমাদের কি করতে হবে? দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে। দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে গেলে দেখো, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তাহলে টোটাল দীর্ঘতম কার্বন শিকল পাইলে 6 কার্বন বিশিষ্ট কার্বন শিকল পাচ্ছি। তার মানে এখানে আমাদের রুট ওয়ার্ড কি আসবে? রুট ওয়ার্ড আসবে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, এজন্য হেক্স। রুট ওয়ার্ড কি আসবে? 6 কার্বন বিশিষ্ট, এজন্য হেক্স। তাহলে আমি পার্শ্ব শিকল পাইলাম, সাফিক্স পাইলাম, সাফিক্স মানে কি? কার্যকরী মূলক। এরপরে আমি রুট ওয়ার্ডও পাইলাম। এইবার বলছে 3 নাম্বার ধাপ হচ্ছে নাম্বারিং করা। 3 নাম্বার ধাপ কি? নাম্বারিং করা। ভাই নাম্বারিং এর ক্ষেত্রে যেই দিক দিয়ে আমাদের কার্যকরীমূলক সবচেয়ে নিকটে হবে সেই দিক দিয়ে আমার নাম্বারিং করতে হবে। নিয়মটা কি? যেই দিক দিয়ে কার্যকরীমূলক নিকটে, খেয়াল করে দেখো আমাদের কার্যকরীমূলক CHO এটা দিয়েই শুরু হচ্ছে, তাহলে এদিক দিয়ে নিকটে। আমরা সবসময় মাথায় রাখবো, যদি কখনো CHO কার্যকরীমূলক হয় বা COOH কার্যকরীমূলক হয়, এই দুইটা যদি থাকে তাহলে ওই দিক দিয়েই নাম্বারিং শুরু হয়। CHO COOH ওইটা যদি কার্যকরীমূলক হিসেবে থাকে, ওইটা যেহেতু সাইডে থাকে, এটা এই কার্যকরীমূলক যেহেতু সাইডে থাকে, ওখান থেকেই নাম্বারিং শুরু হয়। বাট যদি এমন হয় যে না কার্যকরীমূলক কোনো একটা মাঝখানে আছে, তাহলে যে দিক দিয়ে নাম্বারিং করলে মাঝখান থেকে কাছে হবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। যেখান থেকে নাম্বারিং করলে কাছে হবে ওখান থেকে নাম্বারিং করতে হবে। এবার বলতে দেখো, কার্যকরীমূলক যদি একই দূরত্বে থাকে তাহলে যেই দিক দিয়ে পার্শ্ব শিকল নিকটে হবে, তাহলে যদি কার্যকরীমূলক একই দূরত্বে থাকে তাহলে পার্শ্ব শিকলগুলা যেগুলো আছে সাইডের শিকল যেই দিক দিয়ে নাম্বারিং করলে নিকটে হবে ওই দিক দিয়ে নাম্বারিং করতে হবে, ঠিক আছে। যদি সেটাও আবার সমান দূরত্বে থাকে তাহলে পার্শ্ব শিকলের ভর নির্বাচন করতে হয়। ওটা আমাদের এখানে অ্যাডভান্স নিয়ম, এই জন্য আমরা এখানে দিই নাই। এবার বলছে দেখো, নামকরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে পার্শ্ব শিকলের গ্রুপগুলা অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। পার্শ্ব শিকল যারা আছে মানে প্রিফিক্সে যারা বসবে এদের গ্রুপগুলা অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। এবার বলছে দেখো, নাম্বার এবং লেটারের মাঝখানে হাইপেন বসে, হাইপেন মানে এই চিহ্নটা, আর বলছে পরপর দুটি সংখ্যার মাঝখানে কমা দিতে হয়, এই চিহ্নটা। এই কয়টা নিয়ম যদি তুমি জানো, এখন তুমি যে কোনো নামকরণ করতে পারবা। এই কয়টা নিয়ম যদি তুমি জানো, যে কোনো নামকরণ করতে পারবা। কিভাবে? খেয়াল করো, এই জিনিসটার নামকরণ করি। প্রথমে আমরা কার্যকরীমূলক পাইছি। কার্যকরীমূলক কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে নামকরণের শেষে ন্যাল বসে। এবার
দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে গেলে বা প্রধান শিকল নির্বাচন করতে গেলে দেখতে হবে কোন দিক দিয়ে নাম্বারিং করলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয়। যেই দিক দিয়ে নাম্বারিং করলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয় সেটাই প্রধান শিকল। তাহলে দেখো এই জায়গা থেকে আমার নাম্বারিং শুরু হবে 1 2 3 4 5 6, এদিক দিয়ে নাম্বারিং করলে কার্বন সংখ্যা হেক্স আসলো। এবার খেয়াল করো পার্শ্ব শিকল আমার একটাই আছে সেটা কি ক্লোরিন। তাহলে খেয়াল করো এই ক্লোরিন কয় নাম্বার কার্বন আছে, 4 নাম্বার কার্বনে আছে। তাহলে আমাদের এই অবস্থান সহ ক্লোরিনকে বলতে হবে, অবস্থান সহ কি আসবে 4 ক্লোরো, এইভাবে লিখতে হয় 4 ক্লোরো। ক্লোরিন যেহেতু পার্শ্ব শিকলে 4 ক্লোরো। এটা দেখো নাম্বার, এটা দেখো অ্যালফাবেট, মাঝখানে কি বসবে হাইপেন। দেখো নাম্বার এবং লেটারের মাঝখানে হাইপেন বসে, 4 ক্লোরো। এবারটা খেয়াল করো এই 4 নাম্বার কার্বনে আমার খেয়াল করো অ্যালকিন আছে, 4 নম্বর কার্বনে অ্যালকিন আছে। তাহলে 4 ক্লোরোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর কার্বনে ইন আছে, তাহলে 4 ক্লোরো 4 ইন, 4 ক্লোরো 4 ইন, ঠিক আছে। এইবার খেয়াল করো 4 ক্লোরো 4 ইন লেখার পর এবার আমাদের হেক্সানেল আছে না, তাহলে এখানে আমরা হেক্সানেল লিখতে পারবো, হেক্সানেল। খেয়াল করো এই হচ্ছে আমাদের নামকরণ 4 ক্লোরো 4 ইন হেক্সানেল, বুঝতে পারছো? 4 ক্লোরো 4 ইন হেক্সানেল, এই হচ্ছে আমাদের এই যৌগের নামকরণ। এই জায়গায় যে নিয়মগুলো আছে এই নিয়মের মধ্যেই হয়ে গেছে না, এই নিয়মের মধ্যেই হয়ে গেছে। এই যৌগের যদি তুমি নামকরণ করতে চাও তাহলে দেখো এইটা আমার কার্যকরীমূলক। এখান থেকে যদি আমি এখন সিঙ্গেল নাম্বারিং করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, দীর্ঘতম শিকল 4 কার্বন বিশিষ্টই হচ্ছে। এর ভিতরে 2 নম্বর গ্রুপে আমার পার্শ্ব শিকল আছে এবং 3 নম্বর কার্বনে পার্শ্ব শিকল আছে। 3 নম্বরের গ্রুপে পার্শ্ব শিকল আছে ক্লোরিন আর এখানে আছে মিথাইল। তাহলে কে বলো তো অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসবে? ক্লোরিন আগে আসবে। এইজন্য তোমাকে লিখতে হবে 3 ক্লোরো। এইজন্য নামকরণ করার সময় 3 ক্লোরো লিখতে হবে। ভাই ক্লোরো হচ্ছে অ্যালফাবেট, 3 হচ্ছে নাম্বার, মাঝখানে কি বসবে হাইপেন, 3 ক্লোরো। এবার দেখো মিথাইল আছে না, তাহলে এবার পরে বসবে 2 মিথাইল, 2 মিথাইল। খেয়াল করো 3 ক্লোরো 2 মিথাইল হলো, বাট এটা অ্যালফাবেট এটা নাম্বার হাইপেন, এটা নাম্বার এটা অ্যালফাবেট হাইভেল, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বসলো। এইবারটা দেখো এটা অ্যালকিন আসছে, অ্যালকিন আসছে, কিন্তু এই অ্যালকিনটা কয় নাম্বার কার্বনে? 4 নম্বর কার্বনে। তাহলে এটা হচ্ছে বিউট আমার মূল শব্দ, এবার বিউটের পরে তুমি এভাবে হাইপেন দিয়ে 1 ইন লিখতে পারো বা বিউটিন লিখতে পারো, সরাসরি বিউটিন লিখতে পারো, বিউট 1 ইন বা বিউটিন এটা লিখতে পারো, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের নামকরণ। সো এইভাবে আমরা কার্যকরী মূলকের নামকরণ ইজিলি করতে পারি। কি করতে পারি? মানে জৈব যৌগের নামকরণ ইজিলি করতে পারি। খেয়াল করো এই যে যৌগটা আছে এই যৌগের জন্য যদি আমরা নামকরণ করি, কিভাবে নামকরণ করব? টোটাল যৌগটাকে আগে আমরা একটু ভেঙে লিখতে পারি, ভেঙে লিখলে আমাদের জন্য ইজি হবে। দেখো টোটাল যৌগের দিকে যদি তাকাও CH3 CH2 তারপরে CH, নিচে দেখো আমাদের CH3 থাকে, পাশে দেখো CH2 CH2 CH2, আবার দেখো কয়টা CH2 আছে, CH2 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 CH2, এরপরে দেখো CH, এই সাইডে একটা CH3 এই সাইডে একটা CH3। তো খেয়াল করো আমাদের এমন ভাবে নাম্বারিং করতে হবে যেন আমরা দীর্ঘতম শিকল পাই, এবার যেই দিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিকল সবার আগে পাওয়া যায় ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখানে দেখো পার্শ্ব শিকল, এখানে পার্শ্ব শিকল, এদিক দিয়ে নাম্বারিং করলে দেখো পার্শ্ব শিকল 3 নাম্বার কার্বনে, এদিক দিয়ে নাম্বারিং করলে দেখো পার্শ্ব শিকল 2 নাম্বার কার্বনে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 কার্বন বিশিষ্ট সবচেয়ে দীর্ঘতম শিকল পাইছি। তুমি বলবা ভাই কার্যকরী মূলক নির্ধারণ করলেন না? ভাই কার্যকরী মূলক এখানে নাই, অ্যালকেন দেখাই যাচ্ছে, তাহলে কার্যকরী মূলক নাই। তাহলে এর পরের ধাপ হচ্ছে দীর্ঘতম শিকল নির্বাচন, এবং দীর্ঘতম শিকল নির্বাচনের সময় নাম্বারিং ওই সাইড থেকে করতে হবে যেই সাইড থেকে নাম্বারিং করলে তোমার কার্যকরী মূলক সবচেয়ে কাছে হয়। তাহলে দেখো 2 নাম্বার কার্বনে আসছে। এবার খেয়াল করো 2 নাম্বার কার্বনে যখন কার্যকরী মূলক আসছে একই গ্রুপ যদি তুমি কখনো পাও, যেমন ধরো এইটা একটা দুইটা একই গ্রুপ, ভাইয়া দুইটা একই গ্রুপ যদি পাও তাহলে এখানে নিয়মে লিখে নিবা, এই জায়গাতে নিয়মে লিখে নিবা একই গ্রুপ হইলে একই গ্রুপ থাকলে ডাই ট্রাই টেট্রা এই সমস্ত ওয়ার্ডগুলা ব্যবহার করতে হয়। যেমন ধরো এখানে আমাদের 2টা মিথাইল গ্রুপ আছে, এজন্য আমরা ওয়ার্ড ইউজ করব কি ডাইমিথাইল, 2টা মিথাইল গ্রুপ আছে এজন্য আমরা ওয়ার্ড ইউজ করব ডাইমিথাইল। এবার খেয়াল করো তো এই যে 2টা
মিথাইল গ্রুপ কত নাম্বার কার্বনে আছে, একটা আছে 4, একটা আছে 6 নাম্বার কার্বনে। এজন্য আমরা 4 6 এইটা লিখবো। ভাইয়া দুইটা সংখ্যার মাঝখানে কি বসবে, কমা, সংখ্যা এবং লেটারের মাঝখানে বসবে হাইপেন। তাহলে 4 6 ডাইমিথাইল পাইলাম, খেয়াল করো 4 6 ডাইমিথাইল পাইলাম। এবার টোটাল কয় কার্বন বিশিষ্ট, 8 কার্বন বিশিষ্ট। 8 কার্বন বিশিষ্ট হলে আমার রুট ওয়ার্ড আসে হচ্ছে অক্ট, অক্ট। এবার এটা কি অ্যালকেন না, তাহলে আমার খেয়াল করো নাম্বার হবে হচ্ছে অক্টেন, অ্যালকেন হলে অক্টেন। তাহলে খেয়াল করো 2 6 ডাইমিথাইল অক্টেন, বুঝতে পারছো? টোটাল মিলে কার্বন সংখ্যা কত, টোটাল মিলে কার্বন সংখ্যা দেখো, পার্শ্ব শিকলে 2টা কার্বন, অক্টেনে 8টা কার্বন, টোটাল মিলে কার্বন সংখ্যা 10, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, নামকরণের বেসিক কাহিনী। পরে আসো নামকরণের এই বেসিক পর্যন্ত যদি বুঝতে পারো, এবার আসো আমরা কিছু জৈব যৌগের রিয়েল টাইম নামকরণ শিখে ফেলি। জৈব যৌগের রিয়েল টাইম দেখো রাজশাহী ইউনিভার্সিটি 24-25-এ আসছে, এই নামকরণটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমার বলছে এই টোটাল যৌগ, এই টোটাল যৌগে দেখো এখানে ট্রিপল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। আমরা জানি কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম অনুসারে 2 3 1 এইটা নিতে হয়। তাহলে যদি কোথাও অ্যালকিন থাকে সেটাকে আমরা বেশি প্রাধান্য দিব, আর কোথাও যদি অ্যালকাইন থাকে এটাকে আমরা কম প্রাধান্য দিব, তাই না? এবার তার মানে আমরা এখানে অ্যালকিন অ্যালকাইন দুইটা কার্যকরী মূলক পাচ্ছি। তাহলে এটা অ্যালকিন, অ্যালকিন মানে ইএনই, অ্যালকাইন মানে ওয়াইএনই, তাই না? অ্যালকাইন মানে ওয়াইএনই, অ্যালকাইন ওয়াইএনই, আইন। তাহলে ইনকে আমরা বেশি প্রাধান্য দিব। এবার খেয়াল করো ইনকে আমাদের বেশি প্রাধান্য দিলে হিসাব অনুযায়ী ইনকে আমরা সাফিক্সে বসাবো না, আর আইনকে আমরা পার্শ্ব শিকলে বসাবো। বাট প্রবলেম ইজ দুইটাই যেহেতু আমাদের কার্যকরী মূলক, কিন্তু এইটা হচ্ছে আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন গ্রুপের কার্যকরী মূলক। এই দুইটা যখন আমরা পাবো এরকম দ্বিবন্ধন ত্রিবন্ধন যখন আমরা পাবো, তখন আমাদের নিয়মটা একটু ব্যতিক্রম হবে। কেন? কারণ বলতেছি, কারণ হচ্ছে এই অ্যালকিন অ্যালকাইনকে তুমি পার্শ্ব শিকলে বসাইতে পারো না। অ্যালকোহল হইলে বসাইতে পারতা, অ্যালডিহাইড হইলে বসাইতে পারতা, বাট এগুলাকে বসাইতে পারো না। তখন তোমাকে এই দুইটাকে পাশাপাশি বসাতে হবে। তার মানে একটা ইন এবং একটা আইনকে পাশাপাশি বসাতে হবে। সেই হিসাবে আগে আসার কথা আইন এবং ইন হওয়ার কথা পরে, বাট অ্যালফাবেটিক অর্ডারে ইএনই আগে হয়ে যায়। কি অর্ডারে? অ্যালফাবেটিক অর্ডারে, অ্যালফাবেট অর্ডার যেটা আছে এটাতে ইএনই আগে হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথমে এখানে নাম্বারিং করব। নাম্বারিং যদি করি, খেয়াল করো নাম্বারিং যদি করি তাহলে ডেফিনেটলি যে দিক দিয়ে আমাদের অ্যালকিন সবার আগে হবে সেদিক দিয়ে নাম্বারিং হবে। তাহলে দেখো 1 2 3 4 এটা আসে, তাই না? 1 2 3 4। তাহলে দেখো তো ট্রিপল বন্ড 3 নাম্বার কার্বনে আর ডাবল বন্ড 1 নাম্বার কার্বনে, আর টোটাল কয়টা আছে? 4টা। তাহলে প্রথমে আমরা রুট ওয়ার্ড লিখবো। রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হচ্ছে আমাদের বিউট। বিউটের পরে যেহেতু ইন আগে হবে, আমি বলছি ডাবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম, এটা আমাদের দুইটাই সাফিক্সে লিখতে হয়। সাফিক্সে যদি লিখি তাহলে ইন যেহেতু আগে হবে, ইন হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে আগে, তাহলে 1 ইন হবে, 1 ইন। খেয়াল করো লেটার এবং নাম্বার হাইপেন, নাম্বার এবং লেটার হাইপেন, 1 ইন। এবার দেখো তো আইন লিখতে হবে না? তাহলে আইন লিখলে আইন লিখবো, আইনের আগে আমার নাম্বার লিখতে হবে। তাহলে আইন কয় নাম্বার? 3, তাহলে 3 আইন। এই হচ্ছে আমার নামকরণ, বিউট 1 ইন 3 আইন। খেয়াল করো বি নাম্বার আসে আমার কারেক্ট আনসার, বিউট 1 ইন 3 আইন। বুঝতে পারছো? এবার খেয়াল করো পরের নামকরণটা দেখি। দেখো গত বছরই আমাদের হাজি দানেশে আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17-এও আসছিল সেম জিনিস। এটা হচ্ছে অ্যানহাইড্রাইডের নিয়ম। অ্যানহাইড্রাইডেরটা মাঝে মাঝেই চলে আসে। খেয়াল করো COOCO, এইটা দেখলেই বুঝবা এটা হচ্ছে অ্যানহাইড্রাইড বুঝায়। এটা কি বুঝাই? অ্যানহাইড্রাইড বুঝাই, ঠিক আছে? এবার খেয়াল করো যখনই তুমি অ্যানহাইড্রাইড দেখবা, এই অ্যানহাইড্রাইড পার্ট এই নামটার জন্য এই অংশটাকে তুমি বাদ দিবা, এইটা মানেই অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড কথাটার ভিতরেই এই সংকেতটা চলে আসছে। বাকি তুমি কি নাম দিবা সেটা ডিপেন্ড করে এই সাইডে কয়টা কার্বন আছে, এই সাইডে কয়টা কার্বন আছে। খেয়াল করলে দেখো এই সাইডে কার্বন নাম্বার 1, এই সাইডে কার্বন নাম্বার 2। তার মানে কি এই দুইটা কার্বন হলে ইথ, আমার ওয়ার্ড আসে কি ইথ। ইথ থেকে ইথানোইক লিখবা, ইথানোইক। ইথানোইক এই অংশের জন্য লিখবা হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। এই হচ্ছে আমার নামকরণ, নামকরণ শেষ। এইটার জন্য 1 এবং 2 দুই কার্বনে ইথানোইক, ইথানোইক, তারপরে দেখো অ্যানহাইড্রাইড। সো এ নাম্বার আসে আমার কারেক্ট আনসার। আশা করি বুঝাইতে পারছি। পরে আসো ইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটার নামকরণ করতে বলছে। তো এই যৌগটার নামকরণ করার সময় আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা CH3 লিখলাম, তারপরে CH পার্শ্ব শিকলকে নিচে লিখলাম, তারপরে দেখো CH2, তারপরে C।
এখানে খেয়াল করলে দেখবা একটা নিচে পার্শ্ব শিকল আছে, একটা উপরে পার্শ্ব শিকল আছে, CH3OH। তারপরে দেখো CH2 CH3। মজার ব্যাপার হচ্ছে এখানে যে কয়টা কার্যকরী মূলক আছে এই কার্যকরী মূলকের ভিতরে অগ্রগণ্য ক্রম অনুসারে সবার উপরে কে থাকে? সবার উপরে থাকে OH। তার মানে অ্যালকোহল হবে আমার কার্যকরী মূলক। এবার কার্যকরী মূলককে নিকটে রেখে আমাদের প্রধান শিকল নির্বাচন করতে হবে। কোন দিক থেকে নাম্বারিং করলে নিকটে হয়? এই দিক থেকে। খেয়াল করো, এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 নম্বরে হয়, এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 6 নম্বরে হয়, এদিক থেকে কাউন্ট করলে 6 নম্বরে হয়। তো খেয়াল করো এই যে এদিক থেকে কাউন্ট করে 6 নম্বরে আমরা পার্শ্ব শিকল পাচ্ছি, এদিক থেকে কাউন্ট করলে 6 নম্বরে আমরা পার্শ্ব শিকল পাচ্ছি। এবার একটু দেখার চেষ্টা করো, তাহলে প্রধান শিকল কোনটা? প্রধান শিকল 6 কার্বন বিশিষ্ট, মানে তাহলে আমাদের রুট ওয়ার্ড কি আসবে? হেক্স। রুট ওয়ার্ড কি আসবে? হেক্স। আর আমাদের অ্যালকোহল কি হবে? ন্যাল। এবার ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের পার্শ্ব শিকল দুইটা, মিথাইল গ্রুপ দুইটা আছে। তাহলে দুইটা মিথাইল গ্রুপ হলে প্রথমেই আমরা ডাইমিথাইল লিখব, ডাইমিথাইল লিখব, তাই না? ডাইমিথাইল লিখলাম। বাট ডাইমিথাইল কয় কার্বনে আছে? 3 এবং 5 কার্বনে আছে। তাহলে আমাদের 3 5 ডাইমিথাইল লিখতে হবে। 3 এবং 5 এর মাঝখানে কমা, 5 এর পরে ডাইমিথাইলের আগে আমার হাইপেন দেয়া লাগবে, 3 5 ডাইমিথাইল। এবার আমাদের রুট ওয়ার্ড দেয়া লাগবে, রুট ওয়ার্ড কি? হেক্স। এবার খেয়াল করো হেক্স থেকে আমি যেহেতু অ্যালকোহলে যাচ্ছি তাহলে আমার হেক্সানল হবে, হেক্সানল। হেক্সানল কয় নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে। এইজন্য আমরা 3 5 ডাইমিথাইল হেক্সানল 3 পাবো। ঠিক আছে, উত্তর কি দেখো? 3 5 ডাইমিথাইল হেক্সানল 3। খুব কঠিন, খুব কঠিন কিন্তু না। জিনিসটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি কত বেশি ভালো প্র্যাকটিস করবা তার উপর ডিপেন্ড করে তুমি নামকরণ শিখে যাবা, ইজিলি পারবা। ওকে, পরে আসো। পরে বলছে, আমরা যদি দেখি, পরে বলছে এই জায়গায় এই যৌগটার নামকরণ করতে হবে। এখানে একটা যৌগ দেয়া আছে, এই যৌগটার নামকরণ করতে হবে ইউপ্যাক পদ্ধতিতে। ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের CH3 CH2 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 আছে, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ আছে। তার মানে কি? এটা বিউটাইল হবে না? এটা যদি অ্যালকাইল গ্রুপ হয়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ, মানে আমার বিউটাইল আসতেছে। দেখো বেনজিনের উপর এখানে একটা মিথেন আছে, এখানে একটা মিথেন আছে। এখন আমার নাম্বারিং করতে গেলে মাথায় রাখতে হবে যদি এই ধরনের অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ থাকে, যেই গ্রুপের ভর সবচেয়ে বেশি সেখান থেকে নাম্বারিং হবে। এটার ভর সবচেয়ে বেশি, তাহলে এটা 1 নাম্বার। এবার যে দিক দিয়ে কাছে হয় এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এদিক দিয়ে কাছে আসতেছে, এটা 4, এটা 5, এটা 6। এই আমি 6টা কাউন্ট করে ফেললাম। এবার খেয়াল করো আমরা কাউন্ট তো করে ফেলছি, তাহলে আমার মিথাইল আছে 2টা, তাহলে ডাইমিথাইল হবে। আর এটা আছে বিউটাইল। এবার বলো তো মিথাইল আগে আসবে না বিউটাইল আগে আসবে? দেখো বিউটাইডের অ্যালফাবেট বি দিয়ে শুরু হয়, মিথাইলের এম দিয়ে শুরু হয়, তাহলে বিউটাইল আগে আসবে। তাহলে আমরা লিখবো 1 বিউটাইল। কি লিখবো ভাইয়া? 1 বিউটাইল, 1 বিউটাইল। দেখো এই হাইপেন কমা এগুলা বারবার মুখে যেন বলা না লাগে, তোমার যেন অটোমেটিক চলে আসে যে নাম্বার অ্যালফাবেট, তার মানে হাইপেন অটোমেটিক বসে যাবে, আমি মুখে বলবো না। তাহলে দেখো 1 বিউটাইল লিখলাম। মিথাইল মিথাইল ডাইমিথাইল, বাট ভাইয়া ডাইমিথাইল আমাদের 2টা কার্বনে আছে, তাই না? ডাইমিথাইল কত আছে? 3 এবং 4 আছে। তাহলে খেয়াল করো 3 4, এখানে হাইপেন এখানে হাইপেন, তাহলে দেখো 3 4 ডাইমিথাইল। এরপরে কি? টোটালটা আমার বেনজিন না? তাহলে টোটালটা আমার বেনজিন লিখতে হবে। দেখো তো নামকরণ হয়েছে কিনা? 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। এই যে সি নাম্বার আমার কারেক্ট আনসার। 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন, 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার বলছে পরেরটা দেখো, ইউপ্যাক অনুযায়ী CH3CH, তারপরে ক্লোরিন CH2 CH2 CHO যৌগটি নিচের কোনটি? এইটা আমার ইউপ্যাক অনুযায়ী নামকরণ করতে হবে। ভাই আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের পার্শ্ব শিকলে ক্লোরিন আছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং আমাদের অ্যালডিহাইড আছে। এটা আমি অলরেডি করাইছি না? এটা অলরেডি করাইছিলাম। ভাই যখনই অ্যালডিহাইড পাবো তখন আমার কি আসবে? কার্যকরীমূলক ওটা হয়ে যাবে। সেই হিসাবে এখান থেকে নামকরণ করলে বা নাম্বারিং করলে 1 2 3 4 5 6, তাহলে 6 কার্বন বিশিষ্ট, তার মানে হেক্স আসবে। তাহলে হেক্স আসলে আমার নামের শেষে আসবে হেক্সানেল, হেক্সানেল, হেক্সানেল আসলো, তাই তো? হেক্সানেল। এবার খেয়াল করো হেক্সানেল আমি নিলাম। এইবারটা যখন আমরা নামকরণ করতেছি আমরা এখানে 4 নম্বর কার্বনে ক্লোরিন পাচ্ছি, তাহলে আমরা এখানে বলতে পারবো 4 ক্লোরো। কি বলতে পারবো? 4 ক্লোরো। আচ্ছা 4 ক্লোরো। এরপরে আমরা কোনো পার্শ্ব শিকল দেখতেছি? উত্তর হচ্ছে না, কোনো পার্শ্ব শিকল দেখতেছি না। 4 ক্লোরো হেক্সা, 4 ক্লোরো হেক্সানেল হচ্ছে না? তো
হ্যাঁ 4 ক্লোরো হেক্সানেল হচ্ছে, বাট দেখো এখানে নামকরণের সময় 4 নম্বর কার্বনে আমাদের ই আছে, তাহলে 4 ইন লেখা যায়, কিন্তু 4 ইন তারপরে লেখা যায় হেক্সানেল, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যায় 4 ক্লোরো 4 ইন হেক্সানেল, বাট এটাকে একসাথে লিখে দেখো ইন এবং নেল, অ্যালকাইন ইন না, অ্যালকাইন ইন না, ইন এবং নেল একত্রিত করে আমাদের ইনাল লেখা যায়, ইনাল লেখা যায়, ইনাল, ইন এবং নেল একত্রিত করে ইনাল লেখা যায়। এবং ইনটা কয় নাম্বার কার্বনে আছে? 4 নম্বর কার্বনে আছে। এই জন্য 4 ক্লোরো, খেয়াল করো 4 ক্লোরো তারপরে হেক্সা পরেরটা ইনাল লিখছে, ইনাল, তাহলে ইন কয় নম্বর? 4 নম্বরে, তাহলে 4 ক্লোরো 4 ইনাল, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, এটাও আমাদের কারেক্ট অ্যান্সার। মানে নামকরণের উদ্দেশ্য হচ্ছে এটাকে যত সুন্দর সহজে লেখা যায়, যত সুন্দর সহজে লেখা যায় এবং জিনিসটা আমাদের যেন বোধগম্য হয়, আমাদের উচ্চারণে সহজ হয়, এই জন্য এরকম কিন্তু অনেক ব্যতিক্রম শর্টকাট আছে নামকরণে, ঠিক আছে। এটা তুমি প্র্যাকটিস করতে করতে শিখবা যে কোনটা কারেক্ট, প্র্যাকটিস করতে করতে শিখবা কোনটা কারেক্ট। নামকরণের ব্যাপারটা এরকম, নামকরণ তো কঠিন হয় না, নামকরণ যত সহজে করা যায়। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। এখানে দেখো CH2 আছে, তারপরে C, নিচে CH3 আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে CH2 পরে OH আছে, এখানে ডাবল বন্ড আর এখানে অ্যালকোহল। ভাইয়া অ্যালকোহলের অগ্রগণ্য ক্রম অনুসারে প্রাধান্য বেশি, তাহলে এই জায়গা থেকে নাম্বারিং শুরু হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটাকে আমরা 3 নাম্বার নিলাম। তাহলে দেখো 3 নাম্বার নিলে আমরা মিথাইল গ্রুপকে পার্শ্ব শিকল হিসেবে পাচ্ছি, পার্শ্ব শিকল হিসেবে পাইলে কয় নাম্বারে আমরা মিথাইল গ্রুপকে পার্শ্ব শিকলে পাচ্ছি? 2 নাম্বারে, তাহলে 2 মিথাইল লিখবো আমরা, প্রথমেই লিখবো 2 মিথাইল, লিখলাম 2 মিথাইল, মাঝখানে হাইপেন। এরপরে দেখো 2 মিথাইল, এ দেখো অ্যালকিন কয় নাম্বারে আছে? 2 নাম্বারে, ঠিক আছে। এবার খেয়াল করো এই অ্যালকিন 2 নাম্বারে আছে, এদিকে আমরা 3 কার্বন বিশিষ্ট পাচ্ছি, তাহলে দেখো এটাকে আমরা প্রোপিন বলতে পারি, প্রোপিন, প্রোপিন 2। এবং দেখো এই কার্যকরীমূলক এইটা আমরা শেষে লিখতে পারি 2 প্রোপিন, এটা আমরা প্রোপিন 2 বা 2 মিথাইল 2 প্রোপিন বলতে পারি, আর শেষে আমরা 1 অল বলতে পারি, যেহেতু কার্যকরীমূলক সবার শেষে হবে 1 অল, এভাবে লেখা যায়। আবার দেখো 2 মিথাইল 2 ইন প্রোপানল 1 লেখা যায়, 2 মিথাইল 2 ইন প্রোপানল 1। সো ইন যেটা আছে এটাকে রুট ওয়ার্ডের সাথে দেখো, খেয়াল করো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যেগুলো আছে না, অ্যালকেন অ্যালকেন অ্যালকিন তারপর হচ্ছে অ্যালকাইন, এগুলাকে রুট ওয়ার্ডের সাথে বসাইলে এটা সবচেয়ে বেশি সুবিধা হয়। এজন্য দেখবা এগুলাকে একা না বসায়, একা 1 ইন 2 ইন 2 আইন এভাবে না করে সবসময় দেখবা রুট ওয়ার্ডের সাথে ঢুকাই দেওয়া হচ্ছে, আগেরটাও দেখবা রুট ওয়ার্ডের সাথে ঢুকাই দিছে। সো এগুলা কি, এগুলো তুমি বুঝতে পারবে প্র্যাকটিস করতে করতে, এগুলো আলাদা নিয়ম নাই, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে তুমি বুঝতে পারবা যে আচ্ছা কোনটা করলে নামকরণটা ইজি হয়। ওকে আচ্ছা, এরপরে আমরা সমানুতা পার্টে চলে যাব। এই পর্যন্ত যদি বুঝতে পারি, এরপরে আমরা যাব হচ্ছে সমানুতা পার্টে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সো এই কয়েকটা নামকরণ আর এই যে বেসিক নিয়ম এগুলা শিখলেই তোমার হচ্ছে নামকরণ পার্টটা এবং প্রথম পার্টটা ক্লিয়ার। এখন আমরা সমানুতা পার্টে যাব। ওকে, সমানুতা সম্পর্কে তোমাদের কি কি ধারণা আছে বলো তো? প্রথমত আমাদের সমানুতার যে সংজ্ঞা সেটা জানা লাগবে। তো আমি তোমাদের কম সময়ে পড়ানোর জন্য সমানুতার সংজ্ঞা অলরেডি লিখে রাখছি বোর্ডে। তো সমানুতা মানে হচ্ছে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। খেয়াল করো আণবিক সংকেত আমাদের সেম হবে, প্রথম কথা হচ্ছে আমাদের আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্নতার কারণে আমাদের সমানুতা তৈরি হয় গাঠনিক সমানুতা, বা ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। ভাইয়া ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতা এটার কারণে আমাদের তৈরি হয় তোমার জ্যামিতিক সমানুতা, অথবা আলোর প্রতি ভিন্নরূপ আচরণ, আলোর প্রতি ভিন্নরূপ আচরণের জন্য তৈরি হয় আলোক সমানুতা। তাহলে চিন্তা করো আণবিক সংকেত সবগুলোর ক্ষেত্রেই সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এর জন্য তৈরি হয় গাঠনিক সমানুতা। ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এর জন্য তৈরি হয় জ্যামিতিক সমানুতা। আলোর প্রতি ভিন্নরূপ আচরণ এগুলোর জন্য তৈরি হয় আলোক সমানুতা। এগুলার কারণে যদি ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তখন যৌগসমূহকে পরস্পরের সমানু বলে এবং এই প্রক্রিয়াকে বলে হচ্ছে সমানুতা। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের সমানুতার যে 3 ধরনের প্রকারভেদ এটা সংজ্ঞা থেকে আসতেছে। একটা হচ্ছে গাঠনিক সংকেত ভিন্নতার কারণে গাঠনিক সমানুতা, ত্রিমাত্রিক দিকবিন্যাসের জন্য জ্যামিতিক সমানুতা, আলোর প্রতি ভিন্নরূপ আচরণের জন্য আলোক সক্রিয় সমানুতা।
তো আজকের লেকচারটাতে আমরা শুধুমাত্র ফোকাস করব হচ্ছে গাঠনিক সমানতা। তাহলে গাঠনিক সমানতার সংজ্ঞা কি? যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং এই ভিন্নতার কারণে যদি ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তখন তাকে গাঠনিক সমানতা বলে। গাঠনিক সমানতা আবার 5 প্রকার। গাঠনিক সমানতা আবার কয় প্রকার? 5 প্রকার। খেয়াল করো, 5 প্রকার। একটা হচ্ছে শিকল সমানতা। যদি শিকলের কারণে সমানতা সৃষ্টি হয় তখন তাকে শিকল সমানতা বলে, মানে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য সৃষ্টি হবে শিকলের কারণে। যদি অবস্থানের কারণে, কিসের অবস্থান? কার্যকরী মূলকের অবস্থান, কার্যকরী মূলকের অবস্থানের কারণে সৃষ্টি হয় তখন তাকে কার্যকরী মূলকের অবস্থানের কারণে সৃষ্টি হওয়ার কারণে অবস্থান সমানতা বলে। যদি কার্যকরী মূলকের পার্থক্যের কারণে সৃষ্টি হয় তখন তাকে কার্যকরী মূলক সমানতা বলে। আরেকটা আছে টটোমারিজম, আরেকটা আছে মেটামারিজম। এই দুইটা সম্পর্কে আমাদের আলাদাভাবে পড়তে হবে। তাহলে আমাদের মেইনলি সমানতা 3 প্রকার, 2 প্রকার বলে, কোন কোন বইতে 2 প্রকার লেখা আছে। এটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। জ্যামিতিক এবং আলোককে বলে স্টেরিও, জ্যামিতিক এবং আলোককে বলে স্টেরিও, আর একটাকে বলে গাঠনিক। তাহলে গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা, গাঠনিক সমানতা আবার 5 প্রকার, স্টেরিও সমানতা আবার 2 প্রকার। এভাবে সমানতার প্রকারভেদ করা হয়, ঠিক আছে। জ্যামিতিক সমানতাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। সো টোটাল প্রকারভেদকে আমি এক পেজে তোমাদের জন্য গোছায় দিছি, এইটা মাথায় রাখবা, টোটাল প্রকারভেদ গোছায় যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত তুমি একদম A to Z বুঝতে পারছো। এইবার খেয়াল করো, এই পর্যন্ত বোঝার পরে এখন আমাদের তোমার বিভিন্ন টাইপের সমানতা যেগুলো আছে এই সমানতাগুলা উদাহরণ সহ বোঝা লাগবে। বিভিন্ন টাইপের সমানতা, প্রথম কথা হচ্ছে আমরা শিকল সমানতা বোঝার চেষ্টা করব। শিকল সমানতা বোঝার চেষ্টা করব। শিকল সমানতা হচ্ছে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণ হচ্ছে শিকল। গাঠনিক সংকেতের ভিন্নতার কারণ কি? শিকল। তো গাঠনিক সংকেতের ভিন্নতার কারণ যদি শিকল হয় তাহলে আমাদের শিকল সমানতা এখান থেকে সৃষ্টি হয়। সো আমরা একটু চলো দেখার চেষ্টা করি শিকল সমানতা। প্রথমে যদি এটাতে আসি, খেয়াল করো, আমাদের ধরো একটা যৌগ নিলাম CH3 CH2 CH2 CH3। তো এইটা ধরো 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটা হচ্ছে বিউটেন। এই বিউটেনের এই মিথাইল মূলককে যদি আমি মাঝখানে নিয়ে চলে আসি, মাঝখানে নিয়ে আসলে এই জায়গাতে মাঝখানে দেখো 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন উঠে যে এখানে CH3 গ্রুপ আসে, আর এই হাইড্রোজেনটা পাশের CH2 এর সাথে চলে যায় CH3 আসে। তাহলে দেখো তো এখানেও যে কয়টা কার্বন হাইড্রোজেন এখানেও সেই কয়টাই কার্বন হাইড্রোজেন, কিন্তু এইটা হচ্ছে বিউটেন, কিন্তু এইটাকে বলে হচ্ছে প্রোপেন এবং আইসোমিথাইল প্রোপেন, ঠিক আছে, বা হচ্ছে যে তোমার 2 মিথাইল প্রোপেন বলে। তাহলে দেখো দুইটা সেম যৌগ কিন্তু দুইটার শিকলের কারণে গাঠনিক সংকেত আলাদা। তো যখন যদি আমরা হচ্ছে তোমার সেম যৌগই পাচ্ছি কিন্তু পার্শ্ব শিকলের কারণে গাঠনিক সংকেত আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা শিকল সমানতা বলবো। তাহলে দেখো শিকলের কারণে গাঠনিক সংকেত আলাদা, এবং এই যে গাঠনিক সংকেত আলাদা হয়ে যাচ্ছে এর কারণে আমাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম এই জায়গাতে পার্থক্য তৈরি হবে। তাহলে শিকলের কারণে গাঠনিক সংকেত আলাদা এবং এর কারণে ভৌত রাসায়নিক ধর্মে যদি পার্থক্য সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলবো শিকল সমানতা। এরপরে আসে ভাই আমাদের অবস্থান সমানতা। অবস্থান মানে কিসের অবস্থান? মাথায় রাখবা, অবস্থান মানে সবসময় মাথায় রাখবা কার্যকরী মূলকের অবস্থান। কার্যকরী মূলক অবস্থান। তাহলে দেখো কার্যকরী মূলকের অবস্থান, তো কার্যকরী মূলককে ফাংশনাল গ্রুপ বলে। ফাংশনাল গ্রুপকে FG দিয়ে প্রকাশ করা হয়। FG এর অবস্থান এটাও বলতে পারো। তো FG এর অবস্থানের ভিন্নতার কারণে অবস্থান সমানতা সৃষ্টি হয়। ব্যাপারটা কেমন? ধরো আমরা একটা যৌগ নিলাম CH3 CH2 CH2OH, এখানে ফাংশনাল গ্রুপ OH, তাই না? ফাংশনাল গ্রুপ OH দেখো সবার শেষে 1 নাম্বার কার্বনে আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 1 নাম্বার কার্বনে আছে। 1 নাম্বার কার্বনে OH থাকলে এখানে আমাদের ফাংশনাল গ্রুপ 1 নাম্বার কার্বনে থাকায় আমরা এখানে এইটাকে বলতে পারছি প্রোপানল 1 বা প্রোপানল। এই OH-টাই যদি এখন এখান থেকে সরে এসে 2 নাম্বার কার্বনে বসে এবং এখানে আমি CH3 বসাইতে পারি, তাহলে দেখো এখন যদি আমি নাম্বারিং করি 1 2 3, 2 নাম্বার কার্বনে OH আছে। কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। বা 2 নাম্বার কার্বনে OH থাকার কারণে এটাকে আমি এখন প্রোপানল 2 বলবো। আগের যৌগ আর এই যৌগ সেম যৌগ, শুধুমাত্র কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। তাহলে দুইটা পরস্পরের সমান, এই দুইটা পরস্পরের সমান, এবং যেই প্রক্রিয়ায় এই দুইটা তৈরি হয়েছে তাকে তোমার হচ্ছে যে
সমানুতা বলে, ঠিক আছে? তাহলে এই যে যৌগ যদি দেখায় যে এই দুইটা যৌগ লিখছেন, এই দুইটা যৌগের মধ্যে কি ধরনের সমানুতা তৈরি হয়েছে, উত্তর হচ্ছে অবস্থান সমানুতা। কেন? কারণ কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। কারণ কি? কারণ হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। সো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হচ্ছে তাকে আমরা অবস্থান সমানুতা বলি। এবার ধরো অবস্থান সমানুতা আরো উদাহরণ দিতে পারবো আমরা। যেমন ধরো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে খেয়াল করলে দেখবা আমাদের কার্যকরী মূলক 1 2 3 4 5 এক নাম্বার কার্বনে ডাবল বন্ড চলে আসছে। এই এক নাম্বার কার্বনের ডাবল বন্ড তুমি সরায় যদি 2 নাম্বার কার্বনে নিয়ে আসো তাহলেই তো অবস্থান চেঞ্জ হয়ে যায়। CH3 CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। দেখো এই এক নাম্বার কার্বনের ডাবল বন্ড যদি তুমি 2 নাম্বার কার্বনে নিয়ে চলে আসো তাহলে দেখো আগের যৌগ এই যৌগ একই আণবিক সংকেত কিন্তু গঠন ভিন্ন কেন? কারণ এই যে কার্যকরী মূলকের অবস্থান এখন 2 নাম্বার কার্বনে, এখানে কার্যকরী মূলকের অবস্থান ছিল 1 নাম্বার কার্বনে। সো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হচ্ছে তাকে আমরা অবস্থান সমানুতা বলবো। তাহলে অবস্থান সমানুতার মেইন কাহিনী কি? কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। কাহিনী কি? কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। এরপরে আসে কার্যকরী মূলক সমানুতা। ভাই কার্যকরী মূলক সমানুতার মেইন কাহিনী কার্যকরী মূলক নিজেই পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো আমরা কার্যকরী মূলককে ফাংশনাল গ্রুপ বলতে পারি FG নিজেই পরিবর্তন হয়ে যাবে, নিজেই পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে দেখো আমরা যদি একটা জৈব যৌগ নিই CH3 CH2 CH2 CHO, এটা ধরো হচ্ছে আমাদের একটা জৈব যৌগ। তাহলে দেখো এই জৈব যৌগটা কি? অ্যালডিহাইড। কি অ্যালডিহাইড? 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলে এটাকে বিউটানল বলা যায়। কি বলা যায়? বিউটানল। ভাইয়া যদি বিউটানল হয় এই অ্যালডিহাইডকে তুমি এখন কিটোনে রূপান্তর করতে পারো। CH3 CH2 CO CH3। দেখো সেম জিনিস, একদম সেম জিনিস। আমরা করছি কি এই জায়গা থেকে হাইড্রোজেন নিয়ে এই জায়গায় নিয়ে গেছি, এইটা নিয়ে এই জায়গায় নিয়ে চলে গেছি, আর এই সিওটাকে মাঝখানে নিয়ে চলে আসছি। এইটা কি? এটা ছিল বিউটানল। এটা কি? এটা হচ্ছে বিউটানোন। এটা কি? এটা হচ্ছে বিউটানোন। এটা অ্যালডিহাইড, এটা কিটোন। এইটা আর এইটা দুইটার ভিতরে দেখো আণবিক সংকেতের কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায়? শুধুমাত্র গাঠনিক সংকেতে। এবং সেই গাঠনিক সংকেতে পার্থক্যটা কিসের জন্য? কার্যকরী মূলকের জন্য। একটাই অ্যালডিহাইড কার্যকরী মূলক আর একটাই কিটোন কার্যকরী মূলক। তাহলে দুইটার ভিতরে পার্থক্য সৃষ্টি হচ্ছে কার্যকরী মূলকের জন্য। যদি কার্যকরী মূলকের জন্য পার্থক্য সৃষ্টি হয় তখন তাকে কার্যকরী মূলক সমানুতা বলে। তো এই দুইটা দেখায় যদি বলে এই দুইটার ভিতরে কি ধরনের সমানুতা সৃষ্টি হয়েছে, উত্তর হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। এই দুইটা দেখায় যদি বলে এই দুইটার ভিতরে কি ধরনের সমানুতা সৃষ্টি হয়েছে, কার্যকরী মূলক সমানুতা। যেমন ধরো আমরা যদি এটা দেখার চেষ্টা করি CH3 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 CH2 CH2OH, এটা কি? এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এই অ্যালকোহলকে ইথার বানানো সম্ভব কেমনে? CH3 CH2 এই অক্সিজেনটাকে মাঝখানে নিয়ে চলে আসো, হাইড্রোজেনটাকে এখানে দাও। দেখো এইটা হচ্ছে আমার অ্যালকোহল আর এইটা হচ্ছে আমার ইথার। দুইটার ভিতর পার্থক্য বুঝছো? একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তাহলে অ্যালকোহল এবং ইথার দুইটার দিকে যদি ভালো করে খেয়াল করো, তাহলে দুইটাই সেম আণবিক সংকেতের, শুধু পার্থক্য গাঠনিক সংকেতে। এবং গাঠনিক সংকেতে যে পার্থক্য, সেই পার্থক্য কিসের জন্য? কার্যকরী মূলকের জন্য। কার্যকরী মূলকের জন্য যেই পার্থক্য সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমানুতা বলে। তাহলে যদি জিজ্ঞেস করে এই দুইটাতে কি ধরনের সমানুতা সৃষ্টি হয়, উত্তর হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। উত্তর কি? উত্তর হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। এই দুইটাতে কি হয়? অবস্থান সমানুতা। কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন, ওখানে অবস্থান মেটার না, এখানে হচ্ছে কার্যকরী মূলক ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে কার্যকরী মূলক সমানুতা, অবস্থানের ভিন্নতার কারণে কিসের অবস্থান? কার্যকরী মূলকের অবস্থান সমানুতা। আশা করি বুঝাইতে পারছি। এবার খেয়াল করো পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমানুতা হচ্ছে টটোমারিজম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমানুতা হচ্ছে টটোমারিজম। টটোমারিজমকে আমি এইভাবে বলি টগ। কেন ভাইয়া? টতে টটোমার, টতে হচ্ছে আমার টটোমার, মাথায় রাখবো। টতে হচ্ছে টটোমার, গতে হচ্ছে
গতিশীল কার্যকরী মূলক। গতে কি? গতিশীল কার্যকরী মূলক। তো খেয়াল করো, টতে টটোমার, গতে গতিশীল কার্যকরী মূলক। তাহলে টটোমারিজম কারা দেখায়? টটোমারিজম দেখায় হচ্ছে যাদের ভিতরে কার্যকরী মূলক গতিশীল অবস্থায় থাকে। টটোমারিজম তারাই দেখায় যাদের ভিতরে কার্যকরী মূলক গতিশীল অবস্থায় থাকে। তো কার্যকরী মূলক গতিশীল অবস্থায় থাকে হচ্ছে শুধুমাত্র কিটোনের মধ্যে। ব্যাপারটা কেমন খেয়াল করো, আমরা যদি একটু দেখাই, CH3 C ডাবল বন্ড ও বন্ড CH3, এই যে যৌগটা আছে না, এই যৌগে কিটোন আছে। ভাইয়া খেয়াল করো, টটোমারিজম তখনই দেখাবে যখন কিটোন মূলক থাকবে এবং কিটোন মূলকের পাশে যেই কার্বনটা থাকবে, কিটোন মূলকের পাশে যে কার্বনটা থাকবে, এই কার্বনকে বলে হচ্ছে আলফা কার্বন। এই কার্বনকে কি বলে? এই কার্বনকে বলে হচ্ছে আলফা কার্বন। যখন এই আলফা কার্বন থাকবে তখন এই আলফা কার্বন থেকে, খেয়াল করো, এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন উঠে যাবে। আলফা কার্বন থেকে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, এখানে আমরা আলফা কার্বন পাইছি, আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন এখানে উঠে যাবে। উঠে যে এই হাইড্রোজেন এই অক্সিজেনের এখানে যে বসবে, বসলে কি হয় খেয়াল করো, বসলে যেটা হয়, এই যৌগে আমরা CH3C, এই অক্সিজেনটা ডেল নেগেটিভ হওয়ায় একটা হাইড্রোজেনকে নিয়ে OH গঠন করে, আর এই সাইডে আমার CH2 থাকে। তো এখানে আমার একটা হাত ভেঙে উপরে চলে গেছে, তাহলে এখানে আমার ডাবল বন্ড হয়ে যায়। তো ভালো করে খেয়াল করো, এই যৌগটা হচ্ছে আমার কিটোন যৌগ। এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে আমার কিটোন যৌগ। আর এই যৌগটাই খেয়াল করো, অ্যালকোহলও আছে, অ্যালকিনও আছে। অ্যালকিন হচ্ছে আমার ইন, তাই না? অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে ইন। অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে আমার অল। এই জন্য এই যৌগকে আমরা ইনল যৌগ বলি। এই যৌগকে কি বলি? ইনল। তাহলে এই যে সমানুতা, এটাকে বলে হচ্ছে কিটো ইনল সমানুতা। এটাকে কি বলে? কিটো ইনল সমানুতা, যেটাকে আমরা সমানুতা, যেটাকে আমরা আরেকটা নাম দিছি টটোমারিজম। তো গতিশীল কেন বলতেছি? কারণ হচ্ছে এই কিটোন থেকে ইনলে কনভার্ট হয়, আবার ইনল থেকে কিটোনে কনভার্ট হয়। এরা পরস্পর সাম্য অবস্থায় থাকে। এরা কি থাকে? পরস্পর সাম্য অবস্থায় থাকে। এই পরস্পর সাম্য অবস্থাকে নাম দেয়া হয়েছে গতিশীল সাম্য অবস্থা। এইটাকে নাম দেওয়া হয়েছে গতিশীল সাম্য অবস্থা। এটাকে নাম দেওয়া হয়েছে গতিশীল সাম্য অবস্থা। তাহলে এরা দুইটা যেহেতু পরস্পর সাম্য অবস্থায় থাকে, এজন্য এটাকে আমরা বলতেছি গতিশীল সাম্য অবস্থা। তাহলে দেখো, টটোমারিজম, এটাকে বলবো টগ, টতে টটোমার, গতে গতিশীল, পরস্পর গতিশীল সাম্য অবস্থায় থাকে। কখন দিবে বিক্রিয়া? তখনই দিবে যখন কিটোন কার্যকরী মূলক থাকবে এবং পাশে আমার আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে। কিটোন কার্যকরী মূলক, আলফা কার্বনে হাইড্রোজেন। কিটোন কার্যকরী মূলক আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন উঠে আসবে। এই হাইড্রোজেন অম্লধর্মী, ফলে হাইড্রোজেন প্লাস আয়ন উঠে এসে OH গঠন করে, ফলে আমরা ইনল পাই। তাহলে আমরা যদি অন্য একটা যৌগ দেখি যেটা আমাদের ইনল সমানুতা দিবে, এরকম যৌগ যদি দেখি, CH3 CH2, তারপরে ধরো CO, তারপরে ধরো CH3, এটা দিবে কিনা? ডেফিনেটলি এটা দিবে। কেন দিবে? খেয়াল করো, এই জায়গায় কিটো মূলকের পাশে আলফা কার্বন যেটা আছে সেখানে হাইড্রোজেন আছে। তাহলে আমরা যদি দেখি CH3 CH2 C, উপরে আমাদের OH চলে যাবে, এখানে ডাবল বন্ড CH2 হবে, এখান থেকে এটাতে কনভার্ট হবে, এখান থেকে এটাতে কনভার্ট হলে এটা কিটো ইনল সমানুতা দিচ্ছে। তাহলে এখানে CO, এর পাশের কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এটা কিটো ইনল সমানুতা দিচ্ছে। বাট আমি যদি এরকম বলি, সাপোজ ধরো এরকম বললাম যে আমাদের প্রথমে আমাদের একটা বেনজিন আছে মাঝখানে, মানে জিনিসটা এরকম, C6H5 বন্ড CO, C6H5, এইটা আমাদের দিবে কিনা? উত্তর হচ্ছে দিবে না। কেন? কারণ পাশে আমাদের কোনো CH3 সংকরায়ন বিশিষ্ট আলফা কার্বন নাই। এখানে দুইটাই আমাদের বেনজিন আছে, যেখানে আমাদের আলফা হাইড্রোজেন কিন্তু নাই, তাই না? এখানে আমাদের আলফা হাইড্রোজেন উপস্থিত থাকে না। আলফা হাইড্রোজেন উপস্থিত না থাকায় এইটা কিন্তু আমাদের কিটো ইনল দেয় না, কিটো ইনল দেয় না। আরেকটা শর্ত আছে, এই পাশের যে কার্বনটা না, এই পাশের কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত হতে হবে, এবং sp3 সংকরায়ন বিশিষ্ট আলফা কার্বনে আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো। সেই হাইড্রোজেন আমাদের কি দিবে? কি করবে? আমাদের হচ্ছে যে ওই যে ইনল গ্রুপ বানাই ফেলবে। তো এইটা রিলেটেড আমরা MCQ দেখবো, MCQ দেখলে আরো ভালো বুঝবো। বলছে কোন যৌগটি টটোমারিজম দেখায়? খেয়াল করলে দেখো টটোমারিজম কারা দেখায়। আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে উদাহরণ হিসেবে দেখো, প্রথমে কিটোমূলকের পাশের কার্বন দেখো দুইটাই
হাইড্রোজেন আছে, কার্বন আছে, সেই দুইটা কার্বনেই দেখো হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেন থাকলে এখানে আমরা একটা আলফা হাইড্রোজেন পাই। আলফা হাইড্রোজেন যদি পাই, সেই আলফা হাইড্রোজেনকে আমরা এখানে ভাঙতে পারবো এভাবে, CH3C বন্ড OH, এখানে আমার ডাবল বন্ড CH2 আসবে, হাইড্রোজেনটা উপরে উঠে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিটোমূলক, আর এইটা হচ্ছে আমাদের ইনল গ্রুপ। বাকি দেখো কোথাও কিটোন নাই, এখানেও কিটোন নাই, এখানেও কিটোন নাই। তাহলে কিটোন থাকতে হবে এবং পাশের কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে সে কিটো ইনল সমানুতা দিবে। দেখো গতবারই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো বুঝতে পারছো টটোমারিজম কত গুরুত্বপূর্ণ? টটোমারিজম অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। বলছে দেখো নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে না? কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে না বলছে, খেয়াল করো এইটা আমাদের সিও গ্রুপ আছে, সিও গ্রুপের পাশের কার্বনে দেখো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা প্রদর্শন করে। এখানে দেখো সিও গ্রুপ আছে, সিও গ্রুপের এই পাশের কার্বনে হাইড্রোজেন আছে, এটা প্রদর্শন করে। এখানে দেখো সিও গ্রুপ আছে, সিও গ্রুপের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন আছে, প্রদর্শন করে। বাট এখানে খেয়াল করলে দেখো সিও গ্রুপ আছে, সিও গ্রুপের পাশে এটাও আমার বেনজিন, এটাও আমার বেনজিন, দুইটা বেনজিনের যে কার্বন, কোনো কার্বনেই আমার হাইড্রোজেন উপস্থিত নাই, আলফা হাইড্রোজেন উপস্থিত নাই, তাহলে এইটা আমার প্রদর্শন করে না। এইটা হবে কারেক্ট আনসার, বুঝতে পারছো? যেহেতু চাইছে আমার প্রদর্শন করে না। এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে। ওকে, এটা ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার আসে আমাদের মেটামারিজম। মেটামারিজম, মেটামারিজম কারা দেখে? মেটামারিজম হচ্ছে, খেয়াল করো, মেটামারিজমের জন্য একটা লাইন মুখস্থ করবা, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, কার্বন সংখ্যার ভিন্নতা। তো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যে ভিন্নতা, এইটার কারণে আমরা মেটামারিজম পাই। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে আমরা মেটামারিজম পাই। তো ব্যাপার হচ্ছে এই উভয় পাশ যখনই বলছে না, তার মানে আমরা কার্যকরী মূলকের উভয় পাশ মানে এমন কার্যকরী মূলক থাকবে যার দুই দিকে দুইটা হাত আছে। তার মানে এই যে সি ও, এই কিটোন কার্যকরী মূলকের দুই দিক আছে না, দুই দিকে হাত আছে। তারপরে দেখো অক্সিজেনের দুই দিকে হাত আছে। তারপরে দেখো প্রাইমারি অ্যামিন না সেকেন্ডারি অ্যামিনের দুই দিকে হাত আছে। এই যে কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলকগুলোকে বলা হয় দ্বিযোজী কার্যকরী মূলক, দ্বিযোজী ফাংশনাল গ্রুপ। ভাইয়া এদের উভয় পাশে তোমার কার্বন সংখ্যার ভিন্নতা যদি সৃষ্টি হয়, তাহলে সেটা মেটামারিজম দেখায়। তাহলে যদি প্রশ্ন করে নিচের কোনটি মেটামারিজম দেখায়, প্রথম শর্ত হচ্ছে তোমাকে দ্বিযোজী কার্যকরী মূলক খুঁজতে হবে, না হলে মেটামারিজম পাবা না। মেটামারিজম পাওয়ার জন্য দ্বিযোজী কার্যকরী মূলক খুঁজতে হবে। এবার খেয়াল করো, দ্বিযোজী কার্যকরী মূলক যেটা নিছো, এটা ধরো আমার এইটা CH3 CH2 O CH2 CH3। তো এইটা হচ্ছে আমার দ্বিযোজী কার্যকরী মূলক বিশিষ্ট একটি যৌগ। এই যৌগের মাঝখানে দেখো আমার অক্সিজেন আছে। এই অক্সিজেনের বাম সাইডে যদি তুমি তাকাও, বাম সাইডে দেখো কার্বন সংখ্যা 2টা, ডান সাইডে কয়টা? কার্বন সংখ্যা 2টা। এইটাকে তুমি পরিবর্তন করে মাঝখানে অক্সিজেনই রেখে দিবা, এই সাইড থেকে একটা গ্রুপ এই সাইডে যদি নিয়ে চলে আসো, CH3 CH2 CH2 পাওয়া যায়, এই সাইডে দেখো CH3 লেখা যায়। তাহলে খেয়াল করো তো, এখন বাম সাইডে কার্বন সংখ্যা 3টা, ডান সাইডে কার্বন সংখ্যা 1টা হয় না? তো এই যে বাম সাইডে কার্বন সংখ্যা 3টা, ডান সাইডে কার্বন সংখ্যা 1টা, তার মানে উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতা পাচ্ছি না। তাহলে উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে এই জায়গায় যে সমানতা সৃষ্টি হয়েছে এদের মাঝখানে, এটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজম কে দেখাবে? তাহলে দ্বিযোজী কার্যকরী মূলক, খেয়াল করো, দ্বিযোজী কার্যকরী মূলক তাদের উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে মেটামারিজম দেখায়। খেয়াল করো তো, মেটামারিজম এক প্রকার অবস্থান সমানুতা না? কারণ এখানে যদি নামকরণ করো তাহলে দেখবা কার্যকরী মূলক 2 নম্বর কার্বনে, এখানে দেখো 1 নম্বর কার্বনে চলে আসছে। তাহলে এটা এক প্রকার অবস্থান সমানুতাও, বুঝতে পারছো? তাহলে এটা এক প্রকার অবস্থান সমানুতা, আবার মেটামারিজম। তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। এবার তুমি চিন্তা করো, এখানে যদি তুমি 3টা কার্বন নিতা, তাহলে কি দেখাইতো? 3টা কার্বন নিলে দেখতা যে এখানে 2, এখানে 1 হচ্ছে। তুমি এটাকে ওই সাইডে নিয়ে চলে গেলে 1 আবারও 2 হয়ে যায়। তো 3টা কার্বন নিলে হয় না। মাথায় রাখবা সবসময়, তোমার মেটামারিজম দেওয়ার জন্য মূলক বাদে অন্তত 4টা কার্বন লাগে। মূলক বাদে অন্তত 4টা কার্বন লাগে, বুঝতে পারছো? সো মূলক বাদে অন্তত 4টা কার্বন ছাড়া কখনোই মেটামারিজম দেয় না।
তো এখানে দেখো মূলক বাদে আমাদের 4টা কার্বন আছে, এই জন্য মেটামরিজম দেখাইছে, বুঝতে পারছো? এবার ধরো আমরা কিটোন গ্রুপ যেটা আছে এটা নিয়ে যদি কাজ করি, কিটোন গ্রুপ নিয়ে কাজ করলে তুমি আরো ভালো বুঝবা। যেমন ধরো আমরা CH3 নিলাম, CH2 নিলাম, CH2 নিলাম, CO নিলাম, কিটোন মূলক বাদে। দেখো মূলক বাদে আমরা 4টা কার্বন নিছি, মূলক বাদে আমরা কয়টা কার্বন নিছি? 4টা কার্বন নিছি। এবার খেয়াল করো তাহলে এদিকে কয়টা কার্বন আছে? 3টা, এদিকে কয়টা আছে? 1টা। একটু চেঞ্জ করে একটা যদি ওদিকে নিয়ে যাও তাহলে দেখো এরকম আসে CH3 CH2 CO CH2 CH3। এবার দেখো মূলক বাদে এদিকে 2টা এদিকে 2টা আছে, তাহলে এরা পরস্পরের মেটামারিজম। তাহলে মেটামারিজম দেওয়ার শর্ত কি? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। যেহেতু উভয় পাশ বলছে তার মানে দ্বিযোজী কার্যকরী মূলক লাগবে। দ্বিযোজী কার্যকরী মূলক কারা? ডেফিনেটলি CO গ্রুপ, O গ্রুপ, NH গ্রুপ। NH মানে কি? NH মানে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। এটার আবার আলাদা নাম আছে, এটার নাম কি? সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? কখনো কখনো সরাসরি এটাও লেখা থাকে সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? তাহলে কিটোন, ইথার এবং সেকেন্ডারি অ্যামিন, কিটোন, ইথার এবং সেকেন্ডারি অ্যামিন, এগুলা সরাসরি এমসিকিউতে আসবে, ঠিক আছে? সরাসরি এমসিকিউতে আসবে। তো আমরা সমানুতার এই পার্ট পর্যন্ত আজকের ক্লাসে দেখব। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে সমানুতার বাকি পার্ট কমপ্লিট করব। যেমন ধরো জ্যামিতিক সমানুতা, তারপরে আলোক সক্রিয় সমানুতা, এগুলো আমরা নেক্সট ক্লাসে পার করে বাকি অংশগুলো দেখে ফেলবো। এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। এই ক্লাসে যা যা শেখাইলাম এগুলো পুরাটা তুমি খুব সুন্দর মতো নোট করবা, ভালো করে পড়বা। তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।